আচ্ছা দেখো তাহলে আজকে আমরা শুরু করব ভারতের ভূগোল। ভারতের ভূগোল শুরু করছি এই কারণেই, কারণ অনেকটা একটা বড় বিষয়, তো ইউনিটটা অনেকটাই বড়, ঠিক আছে। এবার প্রত্যেকটা জিনিস আমি বলেছি যে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সেইভাবে পুঙ্খানুপুঙ্খ কিন্তু আমি পড়াবো না, কারণ এত সময় নেই। যে যে জায়গাগুলো যেমন ধরো ফিজিওগ্রাফিক ডিভিশন আছে, হিমালয় আছে বা উপদ্বীপীয় ভারত বা মালভূমি আছে, ঠিক আছে, বা দ্বীপ সমূহ আছে, এইগুলো আমি সব পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদেরকে করিয়ে দেব। হুম। আমি এটা ভারতের ভূগোলটা শুরু করছি এই কারণেই, কারণ হচ্ছে গিয়ে যে এখান থেকে অনেক অনেক কোশ্চেন হয়, অনেক অনেক কোশ্চেন হয়। এখানটা কি রকম ভাবে পড়া দরকার সেটা দেখো, আমার পড়ানো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এইভাবে কিন্তু পড়তে হবে। তো যেহেতু একটা বিশাল একটা ভাস্ট একটা ব্যাপার, ভারতের মানে ইন্ডিয়ান জিওগ্রাফি আর কি, সেই জন্য প্রথম যে পার্ট গুলো আছে ভারতের ভূগোলের, যে পার্ট গুলো আছে, যেমন আমি কি বললাম, যেমন হচ্ছে কি ইন্ট্রোডাকশন পার্ট আছে, তারপরে হচ্ছে কি ফিজিওগ্রাফিক ডিভিশন যে বিষয়টা আছে সেই বিষয়গুলো, এবং তার সাথে নদ নদী জলবায়ু, ঠিক আছে, এই বিষয়গুলো আমি করিয়ে দেবো। বাকি যে বিষয়গুলো থাকবে ফার্দার, যেমন জনসংখ্যা বলো বা হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে গিয়ে জলসেচ বলো, এগুলো একটু তোমরা বই থেকে পড়ে নেবে, আর নোটসে তো থাকবেই, ঠিক আছে। আর আজকের যে ক্লাসটা, আজকে এরকম ভাবে কোনো একদিন হয়তো আমি একটা এক্সট্রা করে ক্লাস নেব, যে ক্লাসগুলোতে এরকম ইন্ডিয়ান জিওগ্রাফি বা আরো সিলেবাসের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা কিন্তু ফিক্সড নয়, কিন্তু আজকে যেমন ধরো শুক্রবার, আজ শুক্রবার হচ্ছে, এটা ফিক্সড নয় কিন্তু, ঠিক আছে। আমি হয়তো বললাম যে অমুক দিনেও হতে পারে, আমি যেরকম সময় পাবো সেরকম প্রত্যেকদিন একটা করে এক্সট্রা ক্লাস নিয়ে আমি করিয়ে দেবো। আর শনিবার দিন তো তোমাদের পরীক্ষা হচ্ছে, এটা নেক্সট উইক থেকে স্টার্ট হয়ে যাবে পরীক্ষাটা। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে গিয়ে রবিবারের যে সকালটা যেটা তোমাদের হয় ক্লাস, সেইটাতে হচ্ছে কি তোমার যেরকম চলছে, আমরা যেমন প্র্যাকটিক্যালের আমরা করেছিলাম, স্ট্যাটিস্টিকের কিছু করেছিলাম, এবারে আমাদের যে রবিবার আসছে সেখানে আমরা প্রজেকশন শুরু করব, ঠিক আছে। ওই ক্লাসটা কন্টিনিউ থাকবে, ওটা পর 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 হয়ে আসবে। মাঝখানের যে সমস্ত ক্লাসগুলো আমি নেব এক্সট্রা করে, যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে বিভিন্ন বিষয়গুলো আমি তোমাদের আলোচনা করে দেবো, ঠিক আছে। আরেকটা কথা বলি, আমি যেগুলো এখানে লিখবো বা নোটস বানাবো সেগুলো তোমরা কিন্তু লিখে নেবে, বা পরে রেকর্ডিং থেকেও তোমরা কিন্তু লিখে নিতে পারো। তাহলে হেডিং করে নাও যে ভারতের ভূগোল। দেখো আমি কিভাবে পড়াচ্ছি, কিভাবে আমি নোটস তৈরি করি, ঠিক আছে, সেগুলো একটু ভালো করে দেখবে। ভারতের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি। তাহলে প্রথমে আমরা ভারতের ভূগোলের কি করব, একটা ইন্ট্রোডাকশন পার্টে যাব। তার মানে ইন্ট্রোডাকশন পার্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে। এই ধরো যেমন ভারতের ক্ষেত্রফল কত, ভারত আমাদের হচ্ছে গিয়ে কিরকম দেখতে, কোন গোলার্ধে পড়ে, ঠিক আছে, অক্ষাংশগত বিস্তার বা দ্রাঘিমাংশগত বিস্তার, এই বিষয়গুলো কিন্তু এসে থাকে। কর্কটক্রান্তি রেখা, তোমার হচ্ছে কি, তারপর প্রমাণ দ্রাঘিমা রেখা, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এসে থাকে। এটা হচ্ছে কি সমস্তটা কিন্তু ইন্ট্রোডাকশন পার্টে। ভারতের ভূগোলের যে ইন্ট্রোডাকশন পার্ট যেটা আমরা আজকে শুরু করছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। এই পার্ট থেকে এই বেসিক বেসিক জিনিসগুলো, যে কার সাথে কোন রাজ্যের সাথে বেশি সীমানা বিস্তার করছে, বা কোন দেশের সাথে, প্রতিবেশী দেশগুলোর সাথে তোমার হচ্ছে গিয়ে সীমানা বিস্তার করছে, সেগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা একদম একদম প্রথম থেকে শুরু করব, যেটা হচ্ছে ক্ষেত্রফলের বিচারে, মানে এরিয়া ওয়াইজ আমরা যদি দেখি, এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি সমস্ত কান্ট্রি গুলোকে, তো ভারত কি, ভারত সেখানে পড়বে সপ্তম। তার আগে কে কে আছে, ভারত কি সপ্তম, তার আগে কি না, প্রথমে থাকবে রাশিয়া আয়তনের দিক দিয়ে। তাহলে কি রাশিয়া থাকবে, তারপরে কে থাকবে, তারপরে থাকবে কানাডা, তারপরে কে থাকবে, তারপরে থাকবে চীন, তারপরে কে থাকবে, আমেরিকা, তারপরে কে, ব্রাজিল, এন্ড দেন হচ্ছে কি তোমার ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, এবং তারপরে হচ্ছে গিয়ে ভারত। তাহলে দেখো ছটা আয়তনের দিক দিয়ে আমরা যদি আয়তন দেখি, সেই আয়তনের দিক দিয়ে ভারত হচ্ছে গিয়ে, ভারতের স্থান হচ্ছে গিয়ে সপ্তম স্থান। তার মানে রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পরে হচ্ছে গিয়ে তোমার ভারত, ঠিক আছে। এখন যদি ভারতের আমরা আয়তন দেখি, ভারতের আয়তন কত, এগুলো কিন্তু নোটস করে রাখবে, এগুলো যদি তোমাদের নোটসে আছে এগুলো রিপিট করা, যেগুলো থাকবে না সেগুলো কিন্তু নোটস করে নেবে, কারণ এগুলো বেসিক জিনিস। ভারতের আয়তন হচ্ছে কি 32, 87, 263, এইভাবে মনে রাখবে, 32, 87, 263 বর্গ কিলোমিটার। এইবারে এই যে টোটাল আমার যে আয়তনটা, যে এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে গিয়ে সমস্ত পৃথিবীর আয়তনের তোমার হচ্ছে গিয়ে 2.4%,
এটা একটা গেল। 3 নম্বর পয়েন্টে আমরা আসবো যে ভারত হচ্ছে গিয়ে তোমার, আমরা যদি গোলার্ধ করি যে কোন গোলার্ধে পড়বে, ভারত সবসময় হচ্ছে কি উত্তর গোলার্ধ এবং পূর্ব দিক, তাহলে আমরা বলতে পারি যে ভারতের যদি আমাদের বলি যে গোলার্ধ, ভারত সবসময় কি না উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা একটা পয়েন্ট গেল। এবং আকৃতি যদি বলি যে ভারতের আকৃতি কেমন, তা ভারতের আকৃতি অনেকটা স্যার চতুর্ভুজের মতো। কেমন না চতুর্ভুজের মতো, 4টে বাহু আছে, যদি আমরা ম্যাপে দেখি চতুর্ভুজের মতো, এই যে তোমার এই যে চতুর্ভুজের মতো, এটা যদি ঠিকঠাক করি তখন সেটা চতুর্ভুজের মতো হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি যদি আমরা ভারতের, এবার আমরা এখানে ম্যাপে চলে আসছি। এই ম্যাপটি তোমরা দেখেছো, এটা হচ্ছে কি তোমার 10ম শ্রেণীর ওই ম্যাপ পয়েন্টিং এ এই ম্যাপটা কাজে লাগে। এখন ধরো এই ম্যাপটার আমি অক্ষাংশগত বিস্তার বলবো এবং দ্রাঘিমাংশগত বিস্তার বলবো। ঠিক আছে, এখন এই যে ম্যাপের দেখতে পাচ্ছ, আমরা জানি এটা উত্তর দিকে, এটা পূর্ব, এটা সরি এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম দিক। ঠিক আছে, এখন ভারতের যদি আমি প্রথমে অক্ষাংশগত বিস্তার করি, তাহলে আমরা দুরকম অক্ষাংশগত বিস্তার পাবো। দুরকম বলতে কি না, একটি ভারতীয় ভূখণ্ড যেটি দেখছো, ভারতীয় মেন ভূখণ্ড, এটা হচ্ছে মেনল্যান্ড বলা হয়। মেনল্যান্ড মানে হচ্ছে কি প্রধান যে ভূখণ্ড, প্রধান ভূখণ্ড হচ্ছে কি আমার এখানে, শেষ কোথায় হয়েছে, প্রধান ভূখণ্ড শেষ হয়েছে আমার এখানে। তাহলে এই পয়েন্টটার এখানে এটি আছে, যার হচ্ছে গিয়ে অক্ষাংশগত বিস্তার হচ্ছে 8°4'। তার মানে আমি এখানে বলতে পারি যে এখানে 8°4', মানে অক্ষাংশ বা অক্ষরেখা, মানে 8°4' অক্ষরেখা এখান দিয়ে গেছে। এই জায়গাটার নাম কি, পরীক্ষাতে এই জায়গাটা কিন্তু কোশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে কন্যাকুমারিকা অন্তরীপ। এখানে আছে কন্যাকুমারিকা অন্তরীপ বা কেপ কামোরিন, যেটাকে বলা হয় ইংরেজিতে কেপ কামোরিন বলা হয়। তাহলে এটা হচ্ছে মেনল্যান্ড, যদি পরীক্ষাতে কোশ্চেন আসছে মেনল্যান্ড কত, মেনল্যান্ড হচ্ছে গিয়ে 8°4', মূল যে ভূখণ্ড আছে সেই মূল ভূখণ্ড থেকে। এবং এটা হচ্ছে গিয়ে ভারতের যে আছে, ভারতের দক্ষিণে বলতে হয়, ভারতের দক্ষিণের যে মূল ভূখণ্ড 8°4' থেকে উত্তরে এখানে আমার কারাকোরাম রেঞ্জ আছে। এখানে এই কারাকোরাম রেঞ্জের কি আছে, এখানে ইন্দিরা কল বলে একটা জায়গা আছে। ঠিক আছে, ইন্দিরা কল, এর অক্ষাংশীয় বিস্তার কত না, এর অক্ষাংশীয় বিস্তার হচ্ছে গিয়ে স্যার 37°6' নর্থ। তাহলে এটা কত, এটা 8°4' নর্থ, মূল ভূখণ্ড মেনল্যান্ড। এবং এবং এই জায়গাটায় টপ, এখানটায় নয়, ঠিক এই জায়গাটাতে এখানে কি আছে, ভারতীয় যে মেনল্যান্ড আছে এখানে কি আছে, এখানে কারাকোরাম রেঞ্জ আছে। আমরা যখন হিমালয়ে আসবো তখন সেগুলো ভালো করে দেখবো। ঠিক আছে, এখানে হচ্ছে কি তোমার কি আছে না, এখানে আছে কি ইন্দিরা কল বলে একটা জায়গা আছে, সেই জায়গাটার অক্ষাংশগত বিস্তার হচ্ছে কি 37°6' নর্থ। তাহলে আমরা পেলাম এখানে কি না, মেনল্যান্ড কন্যাকুমারিকা অন্তরীপ বা কেপ কামোরন থেকে হচ্ছে গিয়ে ইন্দিরা কল পর্যন্ত বিস্তৃত হয়েছে। 8°4' নর্থ থেকে 37° তোমার হচ্ছে গিয়ে 6' নর্থ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্ষাংশীয় বিস্তার একটা গেল। এখন এই যে এটা হচ্ছে গিয়ে মূল যে ভূখণ্ড, এখন আমাদের ভারতের এদিকে তোমার আছে আন্দামান এবং নিকোবর, এদিকে আছে লাক্ষাদ্বীপ। এখন এই যে তোমার হচ্ছে কি এখানে আছে কি নিকোবর, এই যে নিকোবর আছে, নিকোবরের যে লাস্ট আইল্যান্ড আছে, এই আইল্যান্ডের একটি লাস্ট পয়েন্ট আছে, এই পয়েন্টের একটি নাম আছে, সেই পয়েন্টের হচ্ছে কি নাম ইন্দিরা পয়েন্ট। আগের নাম ছিল পিগমিলিয়ান পয়েন্ট, এবং এর আরেকটি নাম আছে, সেটি হচ্ছে কি পারসন পয়েন্ট। তাহলে মনে রাখবে 3টে নাম আছে। কি কি নাম আছে আমি বললাম, যে একবারে তোমার হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে নিকোবরের কাছে থাকবে, এটা হচ্ছে গিয়ে আন্দামান এবং নিকোবর। তাহলে এই যে নিকোবর, এই নিকোবরের সর্বলাস্টতম বিন্দুর নাম কি, ইন্দিরা পয়েন্ট, তোমরা সবাই জানো এই নাম। এর আরেকটি নাম আছে পিগমিলিয়ান পয়েন্ট, সেটিরও নাম জানো, এবং আরেকটি পয়েন্ট আছে, সরি ওইটিরই আরেকটি নাম, সেটির নাম হচ্ছে পারসন পয়েন্ট। কি বললাম, সেটির নাম হচ্ছে গিয়ে পারসন পয়েন্ট, পারসন পয়েন্ট। এটির নাম কি পিগমিলিয়ান পয়েন্ট, এটির নাম হচ্ছে গিয়ে ইন্দিরা পয়েন্ট। আমি এখানে সুবিধা লিখে দিচ্ছি ইন্দিরা পয়েন্ট। এর অক্ষাংশ বিস্তার কত, এর অক্ষাংশীয় বিস্তার হচ্ছে কি তোমার এর 6°45', 6°45'। তার মানে আমি বলতেই পারি 6°45', এখানে 6°45'। ভারতের যে টোটাল আমরা বলতে পারি ভারতীয় অক্ষাংশীয় বিস্তার, মেনল্যান্ড নয়, ভারতীয় অক্ষাংশীয় বিস্তার যদি শুরু হয়েছে তাহলে বলবে কোথা থেকে না, শুরু হয়েছে এখানে হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট থেকে শুরু হয়েছে, যার অক্ষাংশীয় বিস্তার 6°45' থেকে। উত্তরে কত 37°6, ওটা সেমি থাকবে, যেটি ইন্দিরা কল নামে পরিচিত। এটা হচ্ছে গিয়ে অক্ষাংশীয় বিস্তার, এগুলো তোমরা সবাই জানো।
এখন দ্রাঘিমাংশ বিস্তার সম্বন্ধেও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, দ্রাঘিমা কি না, দ্রাঘিমা পূর্ব হয় এবং পশ্চিম হয়। ঠিক আছে, পূর্ব দ্রাঘিমা মানে পূর্ব দিকে আছে, ভারতের পূর্ব দিকে এখানে অরুণাচল প্রদেশের কিবিথু বলে একটা জায়গা আছে। কোথায়? এই পয়েন্টে আছে কিবিথু। কি জায়গাটার নাম? কিবিথু, অরুণাচল প্রদেশের, তোমরা সবাই জানো। এর এর মান হচ্ছে গিয়ে 97°25'। আমরা যদি লিখি যে অরুণাচল প্রদেশের, এটা লেখার দরকার নেই। এর হচ্ছে গিয়ে 97° কত, 97°25' ইস্ট এখান দিয়ে। এবং ওয়েস্ট কোথায়? ভারতের ওয়েস্ট হচ্ছে যে গুজরাট। আমরা দেখছি গুজরাটের কি না গুয়ার মোতা বলে একটা জায়গা আছে। এই জায়গাটা এখানে কচ্ছেদান পেরিটেরি এখানে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কি গুয়ার মোতা। ঠিক আছে, এর দ্রাঘিমাংশীয় বিস্তার কত না, দ্রাঘিমা রেখা এইভাবে হয়। ঠিক আছে, দ্রাঘিমাংশ বিস্তার, এর দ্রাঘিমাংশ হচ্ছে কি 68°7'। এটা ইস্ট, এই কারণে ইস্ট বলছি কারণ আমাদের এদিকে তোমার হচ্ছে গিয়ে 0°, যেটা গ্রিনিচ মিন টাইম, যেটা মূল মধ্যে রাখা, সেটা আরো এদিকটা আছে, লন্ডনের ওখানে আছে। তাহলে আমরা বলতেই পারি যে ভারতের পূর্ব এবং পশ্চিমে, ভারতীয় পশ্চিমে কি, পশ্চিমে গুজরাটের গুয়ার মোতা আছে 68°7' ইস্ট থেকে। কত যাচ্ছে না, অরুণাচল প্রদেশের যে কিবিথু বলে জায়গাটা আছে, সেই জায়গাটা পর্যন্ত কিন্তু 97°25' যে তোমার বিস্তার, এখানে 97°25' বিস্তার, সেই 97°25' পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, এটা তো তোমরা সবাই জানো। এখন আমরা যদি এই যে দ্রাঘিমাংশীয় বিস্তারের যে পার্থক্য, সেটা কত হচ্ছে, প্রায় 30°। কি করে হচ্ছে না, আমরা এখানে দেখলাম কত, এখানে আমরা দেখলাম আছে কত, এখানে আমরা দেখলাম হচ্ছে কি 68°7'। এবং এদিকে আছে 97°25'। যদি দুটোর আমরা ডিফারেন্স বের করি, দুটোর আমরা পার্থক্য বের করি, তাহলে আমরা 30°র পার্থক্য পাবো। কত ডিগ্রির পার্থক্য পাবো না, ভারতের পূর্ব পশ্চিমের দ্রাঘিমাংশীয় বিস্তারের পার্থক্য হচ্ছে 30°। এখন 30° মানে কত, 30° মানে হচ্ছে গিয়ে 2 ঘন্টার সমান। কেন? আমরা জানি যে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য, আমরা এই অঙ্কগুলো আমাদের মাধ্যমিকে আছে, যে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 30°র জন্য কত হবে, 30 × 4 120 মিনিট। মনে রাখবা, তাহলে অরুণাচল প্রদেশের কিবিতুর সাথে গুজরাটের যে গোয়ার মতা, সেই গোয়ার মতার কত পার্থক্য থাকবে, পার্থক্য থাকবে হচ্ছে কি তোমার 2 ঘন্টা। তার মানে এখানে দেখবে সূর্য এখানে অলরেডি উঠে গেছে, কিন্তু এখানে সূর্য ওঠেনি, এখানে সূর্য ডুবে গেছে। মানে সূর্য ওঠার 2 ঘন্টা পরে এখানে সূর্য উঠবে। ঠিক আছে, এখানে সূর্য ডুবার 2 ঘন্টা পরে এখানে সূর্য ডুববে। তাহলে এটা মনে রাখবে যে পার্থক্য হচ্ছে দ্রাঘিমাংশ, পার্থক্য হচ্ছে গিয়ে পূর্ব পশ্চিমে 30°, যা প্রায় 2 ঘন্টার যে পার্থক্য, সেই 2 ঘন্টার পার্থক্য কিন্তু সৃষ্টি করে। এটা গেল আমার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বিস্তার হয়েছে। এইবারে আরো কি জানতে হবে না, আমাকে এখানে জানতে হবে যে আমরা জানি যে ভারতের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, এবং এই কর্কটক্রান্তি রেখা ভারতকে দুটো জোনে ভাগ করেছে। কি বলছি শোনো, ভারতকে দুটো জোনে ভাগ করেছে কি, কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা এরকম একটা জায়গা দিয়ে গেছে, এরকম এরকম একটা জায়গা দিয়ে এইভাবে এইভাবে চলে গেছে, তোমার এইভাবে চলে গেছে। ঠিক আছে, আরো নিচে হবে, একটু নিচে হবে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে কি, এই যে কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখার মান তোমরা সবাই জানো 23° নর্থ। ঠিক আছে, এই কর্কটক্রান্তি রেখা দেখো, ভারতকে যদি দেখো, ভারতকে দুটো সমান ভাগে কিন্তু ভাগ করেছে, করছে না, মাঝখান দিয়ে গেছে, দুটো সমান ভাগে ভাগ করেছে। এবং এই যে কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি রেখার উত্তরের দিকের যে অংশটি, সেই অংশটিকে আমরা কি বলছি, নাতিশীতোষ্ণ অঞ্চল। কারণ এই হচ্ছে গিয়ে এটা কর্কটক্রান্তি রেখা। এর উপরের দিকে তুমি যদি যাও, দিল্লি, হিমাচল প্রদেশ, এগুলো দেখবে শীত 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 শীত। আবার হরিয়ানায়, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে হিমাচল প্রদেশ, যেগুলো হচ্ছে গিয়ে তোমার প্লেন এরিয়ার কাছাকাছি আছে, সেই জায়গাগুলো কিন্তু নাতিশীতোষ্ণ মন্ডলের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে কর্কটক্রান্তি রেখা ভারতকে দুটো ভাগে ভাগ করেছে জলবায়ুগত দিক দিয়ে। একটি উপরের অংশটি, এই কর্কটক্রান্তি রেখার উত্তরের অংশটি কি, নাতিশীতোষ্ণ অঞ্চল, এবং দক্ষিণের অংশটি কি, দক্ষিণের অংশটি হচ্ছে কি তোমার উষ্ণ মন্ডল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কর্কটক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5°, এটি দুটো ভাগে ভাগ করেছে। উত্তরে কি হচ্ছে না, এর উত্তরের অংশটি আমরা বলছি, উত্তরের অংশটি কি বলছে, নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ। এবং দক্ষিণের অংশটিকে আমরা কি বলছি, দক্ষিণের অংশটিকে আমরা বলছি উষ্ণমন্ডল। হয়েছে।
এখন এই যে তোমার কর্কটক্রান্তি রেখা, পরীক্ষাতে কোশ্চেন আসে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে, তোমরা এটা সবাই জানো যে কর্কটক্রান্তি রেখা গুজরাট, এগুলো সব মুখস্থ রাখবে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। ঠিক আছে, কটা হচ্ছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা এবং মিজোরাম। ঠিক আছে, এই 8টি রাজ্যের মধ্য দিয়ে কিন্তু বিস্তৃত। তাহলে আমি কি বললাম, গুজরাট একটা বললাম, রাজস্থান বললাম, মধ্যপ্রদেশ, এগুলো লেখার দরকার নেই, এগুলো সব বই আছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। তাহলে কর্কটক্রান্তি রেখা এবং লাস্ট মিজোরাম, এটার মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে 8টি রাজ্যের মধ্য দিয়ে। এখন এটা কর্কটক্রান্তি রেখা গেল। সেই রকম ভাবে আমাদের যে ইন্ডিয়ার যে প্রমাণ সময় আমরা কি নির্ণয় করি? প্রমাণ সময় আমরা সব সময় আমরা কিসের উপর ক্যালকুলেশন করি? অক্ষরেখা দিয়ে করি কি? আমরা দ্রাঘিমা রেখা দিয়ে সময়ের ক্যালকুলেশন করি। সেরকমই ভারতের যেহেতু অক্ষাংশ বিস্তার প্রায় 30 ডিগ্রি, সেরকম ভারতের মাঝ বরাবর আমরা একটা দ্রাঘিমাকে নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমরা প্রমাণ সময়, ভারতীয় যে আইএসটি, ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড টাইম, সেই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু ক্যালকুলেশন করা হয় গ্রিনিচের সাথে মিলিয়ে। এখন এই যে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইমের যে রেখাটি, যে মেরিডিয়ানটি আছে, তার মান হচ্ছে 82°30'। ঠিক আছে, এখন এই 82°30' যে রেখাটি, সেটা কোথার মধ্যে দিয়ে গেছে মনে রাখবে, সেটা প্রথম অ্যাপ্রোচিং হয়েছে যে প্রধান বড় শহর, ঠিক আছে, উত্তরপ্রদেশের মির্জাপুর। মনে রাখবে কোথায় বললাম না, উত্তরপ্রদেশের মির্জাপুরের পাশ দিয়ে কিন্তু গেছে। মির্জাপুর হচ্ছে গিয়ে এলাহাবাদের কাছে। ঠিক আছে, উত্তরপ্রদেশের যে মির্জাপুর আছে, সেই মির্জাপুরের তোমার উপর দিয়ে 82°30' যে পূর্ব দ্রাঘিমা রেখাটি আছে, সেই দ্রাঘিমা রেখাটি কিন্তু গেছে। এখন এই যে দ্রাঘিমা রেখাটি 82°30' যেটা আছে, 82°30' ইস্ট যে দ্রাঘিমা রেখাটি আছে, এই দ্রাঘিমা রেখাটি 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। কটি? 5টি রাজ্য। এখন সেই রাজ্যগুলি কি কি না, এই রাজ্যগুলি হবে, প্রথমে হবে ইউপি, তারপরে কি, তারপরে হবে এমপি, তারপরে হবে কি ছত্তিশগড় হবে, তারপরে কি উড়িষ্যা হবে, তারপরে কি হবে অন্ধ্রপ্রদেশ হবে। দেখো 5টা হলো, 1 2 3 4 5, এই 5টি রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে আমাদের যে প্রধান প্রমাণ যে রেখাটি, সেই রেখাটি বা দ্রাঘিমা রেখাটি। ঠিক আছে, এটা গেল প্রমাণ দ্রাঘিমা রেখা সম্বন্ধে। এখানে আরেকটি কোশ্চেন আসে যে এই যে কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে, এই যে কর্কটক্রান্তি রেখা এবং এই যে প্রমাণ দ্রাঘিমা রেখা কোথায় ছেদ করেছে, তাই তো? প্রমাণ দ্রাঘিমা রেখা কোথায় ছেদ করেছে মনে রাখবে, এটা ছত্তিশগড়ের কোরিয়া জেলা। কি বলছি, এই 82°30' ইস্ট এবং কি এবং হচ্ছে গিয়ে যে কর্কটক্রান্তি রেখা, মনে রাখবে এটা কর্কটক্রান্তি, যার মান কত সবাই জানো, 23.5° নর্থ। এই রেখাটি কোথায় ছেদ করেছে? এই রেখাটি ছত্তিশগড়ের কি কোরিয়া জেলা, মনে রাখবে ছত্তিশগড়ের কোরিয়া জেলাতে, মানে একে অপরকে ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে। ঠিক আছে, এটা গেল। এইবারে দেখো সীমা, ভারতীয় ভূমির সীমানা বলতে টোটাল আমার যে ল্যান্ড আছে, ল্যান্ডের দৈর্ঘ্যটা সেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, এই যে তোমার এই যে ছবি, এই তো দেখছো, এটার সীমা মোট হচ্ছে কি, ভারতীয় যে সীমা, যে বাউন্ডারি, সেই বাউন্ডারি হচ্ছে কি 15,200 কিলোমিটার। এই টোটালটা হচ্ছে কি তোমার 15,200 কিলোমিটার, ইনক্লুডিং লাক্ষাদ্বীপ, ইনক্লুডিং হচ্ছে কি এখানে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, ভূমির সীমা মানে ভারতীয় যত ল্যান্ড আছে, সেই ল্যান্ডের 15,200 কিলোমিটার। এখন ভারতীয় যেহেতু উপদ্বীপ এবং চারিদিকে হচ্ছে যে জল আছে, ভারতকে উপদ্বীপ বলা হয়, কারণ তিন দিক যে সমস্ত ভূখণ্ডের 3 দিক জলরাশি দ্বারা আবৃত। ঠিক আছে, আমরা সেটাকে বলতে পারি হচ্ছে কি উপদ্বীপ। এখন এইদিকে আছে, এদিকে আছে, এদিকে 3 দিকে হচ্ছে কি ভারতের জল আছে। এখন যেহেতু জল আছে, সেই উপকূল থাকবে আমার, সুতরাং উপকূল যেহেতু থাকবে, উপকূল রেখাও থাকবে। ঠিক আছে, উপকূল রেখা মানে হচ্ছে জলভাগ স্থলভাগের যে মিলন অঞ্চল, সেই মিলন অঞ্চলকে যদি আমরা কাল্পনিক একটি রেখা দ্বারা যোগ করি, তাহলে যে রেখা পাওয়া যায় সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি উপকূল রেখা। এখন এই যে ভারতীয় মূল যে উপকূল রেখা, ইনক্লুডিং হচ্ছে গিয়ে যে দ্বীপ সমূহ আছে, সেই দ্বীপ সমূহ নিয়ে ভারতীয় যে উপকূল রেখার দৈর্ঘ্য কত, সবকিছু নিয়ে উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7,516.6 কিমি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সমস্ত কিছু নিয়ে। যদি বলা হয় যে শুধুমাত্র মূল ভূখণ্ড, তার মানে
মূল ভূখণ্ড যদি বলে, ভূখণ্ড যদি বলে, শুধুমাত্র মূল ভূখণ্ড যদি বলে তখন হবে 6100 কিলোমিটার। মূল ভূখণ্ড মানে হচ্ছে কি তোমার কিগুলো বাদ যাবে, ওই যে আন্দামান এবং নিকোবর এবং হচ্ছে গিয়ে লাক্ষাদ্বীপ, এই সমস্ত যে আইল্যান্ড গুলো আছে সেই আইল্যান্ড গুলো কিন্তু তখন বাদ যাবে। ঠিক আছে, এখন এই যে উপকূল যে বিস্তৃত হয়েছে, এখন এখানে আরো একটি কোশ্চেন আসে যে ভারতের কতগুলি রাজ্যে সমুদ্র উপকূল বর্তমান। না, মনে রাখবে ভারতের 9টি রাজ্যে, 9টি রাজ্যে, 9টি রাজ্যে সমুদ্র উপকূল রেখা, উপকূল রেখা বর্তমান। আমি আর লিখছি না উপকূল রেখা বর্তমান। এখন এই রাজ্যগুলি কি কি, না এই রাজ্যগুলি হবে গুজরাট, 1 নম্বর হয়েছে। অন্ধ্রপ্রদেশ হবে, আমি সিকোয়েন্স অনুযায়ী লিখে দিলাম। গুজরাট প্রথমে, গুজরাটের আমরা জানি গুজরাটের সব থেকে বড় উপকূল, এটাও কিন্তু কোশ্চেন আসে যে কোন রাজ্যে সব থেকে বেশি বড় উপকূল দেখা যায়। তাহলে প্রথমে থাকবে গুজরাট, দ্বিতীয়তে থাকবে অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয়তে থাকবে অন্ধ্রপ্রদেশ, তৃতীয়তে কি থাকবে তামিলনাড়ু, চতুর্থতে থাকবে হচ্ছে কি মহারাষ্ট্র, মহারাষ্ট্র, পঞ্চমে থাকবে হচ্ছে কি কেরালা, 6-এ থাকবে উড়িষ্যা, এগুলো পরপর সিকোয়েন্সে আছে, ঠিক আছে, উড়িষ্যা। 7-এ থাকবে হচ্ছে কি কর্ণাটক, 8-এ কি থাকবে, 8-এ থাকবে হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং 9-এ থাকবে হচ্ছে গোয়া। ঠিক আছে, তাহলে 9টি রাজ্য দিয়ে বেষ্টিত হয়েছে। এখন উপকূল রেখা যদি কোশ্চেন আসে যে উপকূল রেখা কোন রাজ্যের বেশি, তাহলে গুজরাট, দ্বিতীয়ত অন্ধ্রপ্রদেশ। এটা এটা এক্সামিনার তোমাকে সাজাতেও বলে দিতে পারে যে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে এইভাবে কিন্তু সাজা। ঠিক আছে, এটা গেল তোমার উপকূল রেখা। এখন আমরা পরে ঢুকে যাব। পরে কি আছে, যদি বলা হয় যে তোমাদেরকে যে ভারতের মোট রাজ্যের সংখ্যা কত, এখন বর্তমানে মোট রাজ্যের সংখ্যা কত, না 15ই সেপ্টেম্বর 2020, এটা কিন্তু তোমাকে বলতে হবে। 15ই সেপ্টেম্বর 2020 অনুযায়ী বর্তমান ভারতে 28টি রাজ্য আছে এবং 8টি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ঠিক আছে, এখানে কি জানবে, না এখানে জানবে যে বৃহত্তম রাজ্য কোনটি আয়তন অনুযায়ী, না রাজস্থান হবে, রাজস্থান। এবং বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি হবে, আন্দামান এবং নিকোবর। তাহলে কি বললাম, আন্দামান এবং নিকোবর হচ্ছে গিয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। আর এটা বৃহত্তম গেল। ক্ষুদ্রতম যদি বলা হয় যে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম রাজ্য কোনটি, ঠিক আছে, ক্ষুদ্রতম রাজ্য কোনটি, না ক্ষুদ্রতম রাজ্য গোয়া এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এগুলো নোটে থাকবে, এগুলো বলার কিছু নেই বা বোঝানোর কিছু নেই। এখন ভারতের যে সমস্ত রাজ্যগুলি আছে, এখানে আরো একটি কোশ্চেন আছে, ভারতের যে সমস্ত রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সব থেকে বেশি অন্যান্য রাজ্যের সাথে বা অন্যান্য রাজ্যগুলির সাথে সীমানা শেয়ার করেছে। মনে রাখবে এক্ষেত্রে উত্তর হবে উত্তরপ্রদেশ। না উত্তরপ্রদেশ কি, উত্তরপ্রদেশ একটি এমন জেলা, এই জেলাটি প্রায় প্রায় হচ্ছে কি তোমার আটটি আটটি রাজ্যের সাথে, 8টি রাজ্যের সাথে তার সীমানা বিস্তার করেছে। কটি বললাম, 8টি রাজ্যের সাথে। এখন এই রাজ্যগুলি কি কি, পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এই রাজ্যগুলির একে কি হবে, একে হচ্ছে উত্তরাখণ্ড, আমি শর্টে লিখলাম ইউকে, কেমন আবার ইয়ে লিখো না, উত্তরাখণ্ড। তারপর হচ্ছে হরিয়ানা, 3-এ কি থাকবে রাজস্থান, তারপরে কি থাকবে মধ্যপ্রদেশ, তাহলে এখানেও আমরা কোশ্চেন পাচ্ছি। তারপর থাকবে ছত্তিশগড়, তারপরে কি থাকবে, তারপর থাকবে হিমাচল প্রদেশ, তারপরে কি থাকবে ঝাড়খণ্ড, এবং লাস্টে থাকবে বিহার। এই যে 8টা, দেখো 8টা হয়ে গেছে। এই যে 8টা, এই 8টা রাজ্যের সাথে হচ্ছে উত্তরপ্রদেশ টোটাল তার যে বাউন্ডারি, তার যে সীমানা ম্যাক্সিমাম আর কি শেয়ার করেছে। এবং সেকেন্ডেই থাকবে, দ্বিতীয়তে থাকবে হচ্ছে কি তোমার, দ্বিতীয়তে থাকবে, মনে রাখবে এই ক্ষেত্রে দ্বিতীয়তে থাকবে হচ্ছে কি তোমার আসাম। দ্বিতীয়তে কে থাকবে,
দ্বিতীয়তে থাকবে আসাম, যদি বলা হয় আসামের হচ্ছে 7টি। তাহলে উত্তরপ্রদেশ হচ্ছে গিয়ে সর্বাধিক এবং সেকেন্ড সর্বাধিক হচ্ছে গিয়ে আসাম। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে ভারতের নবীনতম রাজ্য সেটা তোমরা তেলেঙ্গানা সবাই জানো, আর নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল এখন যোগ হয়ে গেছে, দাদরা নগর হাভেলি এবং দমন দিউ, এই দুটো একসাথে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এগুলো গেল ভারতের বেসিক ইন্ট্রোডাকশনের কিছু পার্ট। এখন এখানেও আরো কিছু কিছু কোশ্চেন আসে, যেগুলো হচ্ছে কি ভারত যে বিভিন্ন প্রতিবেশী যে দেশগুলো আছে, প্রতিবেশী দেশগুলোর সাথে যে সীমানা শেয়ার করছে, যে বাউন্ডারি শেয়ার করছে, সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে। সব থেকে বেশি কার সাথে শেয়ার করছে, সব থেকে বেশি তো এইভাবে হয় না, এখানে লেন্থ অনুযায়ী দেবে যে কোন দেশের সাথে সব থেকে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমান্ত বর্তমান। মনে রাখবে বাংলাদেশ প্রায় 4100-র কাছাকাছি বা 4096 কিলোমিটার। এবং এখানে আরেকটি কোশ্চেন আসে ঘুরিয়ে এইভাবে দেবে যে ধরো বাংলাদেশ কতগুলি রাজ্যের সাথে সীমানা শেয়ার করেছে, বা চীন কতগুলি রাজ্যের সাথে সীমানা শেয়ার করেছে, এইভাবে কিন্তু কোশ্চেন দেবে। এগুলো একটু ম্যাপ দেখে দেখে তোমরা পড়বে, আমি তাও এখানে বলে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে কি তোমার যদি আমরা বলি যে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের সাথে ভারতের তোমার হচ্ছে গিয়ে যে বাউন্ডারি বা সীমানা, আন্তর্জাতিক সীমানা সেটা সব থেকে বেশি, বাংলাদেশের সাথে হচ্ছে কি তোমার 4096 কিলোমিটার বা 4100 কিছু কিছু জায়গাতে আছে। 5টি রাজ্য, কটি? 5টি রাজ্য। কি কি রাজ্য আছে? ওয়েস্ট বেঙ্গল আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে, মেঘালয় আছে। ঠিক আছে, তারপর সেকেন্ড আছে চীন। চীনের সাথে কত আছে? চীনের সাথে আছে 3488 কিলোমিটার। এরও কত? এরও হচ্ছে গিয়ে 5টি রাজ্য। 5টি রাজ্য কি কি আছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ। এগুলো তোমরা যদি লিখতে চাও রেকর্ডিং আবার চালিয়ে আবার লিখে নেবে। তারপরে কি আছে? তারপরে আছে নেপাল। নেপালে কি আছে? নেপালও হচ্ছে কি তোমার 5টি রাজ্যের সাথে আছে। কটি রাজ্য? 5টি রাজ্যের সাথে আছে। এর টোটাল টোটাল বিস্তার কত? না, এর বিস্তার হচ্ছে প্রায় 1751 কিলোমিটার। কি কি থাকবে? এখানেও পশ্চিমবঙ্গ থাকবে, সিকিম থাকবে, বিহার, উত্তরাখণ্ড এবং ইউপি। হয়েছে, এটা নেপাল গেল। পরে আছে মায়ানমার। এগুলো সেইভাবে অত পড়ে না, লিখে রাখো মায়ানমার 4টি, মায়ানমার 4টি। তারপর থাকবে ভুটান, ভুটানের সাথেও 4টি, এবং লাস্ট আফগানিস্তানের সাথে আগে ছিল, এখন সেইভাবে নেই, এটা এখন উঠে গেছে। তাও লিখে রাখো যদি পরীক্ষাতে কোশ্চেন আসে। আফগানিস্তান 106 কিমি। লাদাখ, কারণ এটা একটু পাক অধিকৃত, চায়না অধিকৃত হয়ে গেছে, তো ওই জন্য ওটা এখন আর ধরে না, তাও লিখে রাখো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের যে আন্তর্জাতিক যে সমস্ত সীমানা ইন্ডিয়া শেয়ার করছে প্রতিবেশী দেশগুলোর সাথে, আহ, বা কতগুলি রাজ্যের সাথে শেয়ার করছে সেগুলি। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এখানে আরো কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি তোমার যে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা, যেমন ম্যাকমোহন লাইন, র্যানক্লিফ লাইন আছে না, ডুরান্ড লাইন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এইগুলো। ঠিক আছে, এগুলো আমি তোমাদের কিছু কিছু বলে দিচ্ছি দেখো, এবং কিছু কিছু ছবি এঁকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেগুলো তোমরা গন্ডগোল করো সেই জায়গাগুলো আমি একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। একটু দাঁড়াও, হ্যাঁ। এখানে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সীমানা, এগুলো তো তোমরা সবাই জানো, ম্যাকমোহন লাইন, র্যানক্লিফ লাইন, ডুরান্ড লাইন। ঠিক আছে, এগুলো সবাই জানো। এলওসি, লাইন অফ কন্ট্রোল, ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে। এলএসি বলে একটা আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় দেয়। যে এলএসি কি? এলএসি হচ্ছে কি তোমার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা কার মধ্যে আছে? যেটা ভারত এবং চীন যে অধিকৃত কাশ্মীর আছে, সেই চীন অধিকৃত কাশ্মীরের মধ্যে কিন্তু এলএসি কিন্তু রয়েছে। 24 ডিগ্রি প্যারালাল বা 24 ডিগ্রি একটি অক্ষরেখা আছে, সেটি কার মধ্যে আছে? সেটা হচ্ছে কি তোমার ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে। ক্রিক রোজ ক্রিক রো বলে একটা সীমানা আছে, জলসীমা, সেটা টোটালি হচ্ছে কি সেটি ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে।
এগুলো, এটা আমি নোটসটা প্রোভাইড করে দেবো পিডিএফ এ। 6 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি ডানকান প্যাসেজ, কোকোচেন। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে কিন্তু আন্তর্জাতিক চ্যানেল বা আন্তর্জাতিক সীমানা। এখন দেখো তোমাদের এইগুলো গন্ডগোল হতে পারে 6 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি। ঠিক আছে, এইগুলো আমি একটু তোমাদেরকে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। আবার এটা যখন তোমরা ভারতের বিভিন্ন দ্বীপ সমূহ পড়বে তখনই কিন্তু এই যে তোমার ছবিটা যেটা, সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা যদি তোমার আন্দামান এবং নিকোবরকে ছবিতে দেখায়, মেইনলি হচ্ছে গিয়ে আন্দামান এবং নিকোবর তো কি অনেকগুলো দ্বীপের সমন্বয়। ঠিক আছে, আন্দামান কিছু গুচ্ছ দ্বীপ আছে এবং নিকোবরে কিছু গুচ্ছ দ্বীপ আছে। ঠিক আছে, আমরা যদি ছবিতে দেখাই, দেখো এটা লিখবে, এটা হচ্ছে কি তোমার আহ উত্তর আন্দামান বা নর্থ আন্দামান। আচ্ছা, আমি সংক্ষেপে লিখছি নর্থ আন্দামান। এটা হচ্ছে নর্থ আন্দামান বা উত্তর আন্দামান। মাঝখানেরটা হচ্ছে গিয়ে মিডিল আন্দামান, এম এ লিখছি সংক্ষেপে, এম এ মানে হচ্ছে গিয়ে মিডিল আন্দামান। এটা হচ্ছে গিয়ে লোয়ার আন্দামান, এল এ যেটা লিখেছি সেটা হচ্ছে লোয়ার, লোয়ার আন্দামান, লোয়ার আন্দামান। এবং লাস্ট একটা আছে যেটাকে আমরা লিটিল আন্দামান বলি, ছোট একটা আছে সেটাকে আমরা বলি কি, এটাকে এল এ লিখছি, ব্র্যাকেটে আমি লিখেছি লিটিল, লিটিল আন্দামান। এটা হচ্ছে আন্দামান শ্রেণী। আন্দামানের যে সমস্ত দ্বীপগুলো আছে, মেন মেন যে দ্বীপগুলো, সেই দ্বীপগুলোর কিন্তু ভাগ। ঠিক আছে, এটা আন্দামান। এবং আন্দামান এবং নিকোবর নিয়ে গঠিত হয়েছে কি, আন্দামান এবং নিকোবর। তাহলে আমাকে নিকোবর আঁকতে হবে। ঠিক আছে, আন্দামান থেকে আমি খানিকটা যদি দূরে যাই, ঠিক আছে, দূরে গেলে আমি প্রথমে কি পাবো, প্রথমে আমি কার নিকোবর পাবো। এটাকে বলছি কার নিকোবর। এটাই কি বলছি, কার নিকোবর। তারপরে আমি একটি বড় দ্বীপ পাবো, সেটাকে কি বলছি, এই একটা বড় দ্বীপ পাচ্ছি, সেটাকে আমরা বলছি নানকৌড়ি। কি, নানকৌড়ি। এবং লাস্টলি আমরা পাবো, সেটাকে বলছি আমরা গ্রেট নিকোবর, কি, বা বৃহৎ নিকোবর, বৃহৎ নিকোবর। হয়েছে? তাহলে এই যে ভাগটা, এই ভাগটা হচ্ছে কি তোমার নিকোবরের, এবং এই ভাগটা উপরের যে ভাগটা সেটি হচ্ছে গিয়ে আন্দামানের। এই দুটি নিয়েই হয়েছে আন্দামান এবং নিকোবর। আরো অনেক দ্বীপের নাম আছে, আমি জাস্ট এগুলো বললাম। এন এ মানে হচ্ছে নর্থ আন্দামান, এম এ মানে হচ্ছে কি তোমার এখানে মিডিল আন্দামান, এল এ মানে হচ্ছে গিয়ে লোয়ার আন্দামান, এবং এল এ মানে লিটিল মানে ছোট, এটা সব থেকে ছোট, এটাকে লিটিল আন্দামান বলা হয়। হয়েছে? এখানে কেন আমি এটা বলছি, কারণ অনেক সময় এগুলো কোশ্চেন দেয় যে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার আন্দামানের কোন দ্বীপে অবস্থিত, পারবে না যদি না জানো। ঠিক আছে, বা ব্যারেন দ্বীপটি কোথায় আছে, এরকম কিন্তু কোশ্চেন দিতে পারে। তাহলে দেখো, এটা আমার হচ্ছে কি তোমার নর্থ আন্দামান, এবং এর উপরে আছে কোকো, কোকো দ্বীপ। কি বলছি, কোকো, কোকো দ্বীপ। এইদিকেই চলে গেলে আবার তুমি মায়ানমার পেয়ে যাবে, কোকো দ্বীপ। অ্যাকচুয়ালি আমরা যে আন্দামান এবং নিকোবর দেখি, আন্দামান এবং নিকোবর অ্যাকচুয়ালি যে মায়ানমারের যে আরাকো ইয়োমা মাউন্টেন আছে, সেই আরাকোমা মাউন্টেনেরই তো অংশ, বিস্তৃত অংশ। যখন হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছিল তখন এই পোর্শনটা, অ্যাকচুয়ালি এই পোর্শনটা একবারে মায়ানমার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই যে এটা দেখছো, এটা মায়ানমার অব্দি কিন্তু বিস্তৃত হয়েছে আর কি। যখন হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছিল তখন এই দিকে চাপ তুলনামূলকভাবে কম থাকার কারণে হিমালয়ে আমরা জানি সিনটেক্সিয়াল ব্যান্ড দেখা যায়। সেই সিনটেক্সিয়াল ব্যান্ডের জন্যই কিছু অংশ কি হয়েছে, উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে, এবং উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে, এবং যেটা স্ট্রেচ কত, যেটা স্ট্রেচ হচ্ছে গিয়ে আন্দামান এবং নিকোবর অব্দি কিন্তু চলে গেছে। ঠিক আছে, এখন এই যে তোমার নর্থ আন্দামান আমরা লিখেছি এখানে, এই নর্থ আন্দামানের দক্ষিণে এখানে একটি যেটি পর্বত শৃঙ্গ আছে, যেটি আমরা বলি যে আন্দামান এবং নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ, সেটি হচ্ছে স্যাডেল পিক। কি, স্যাডেল পিক। তাহলে স্যাডেল পিক কোথায় অবস্থিত, না স্যাডেল পিক অবস্থিত হচ্ছে গিয়ে
নর্থ আন্দামান, ঠিক আছে। এবং এই যে নর্থ আন্দামান, এই নর্থ আন্দামানের পূর্ব দিকেই যদি আমরা একটু উত্তর পূর্ব দিকে যাই, এরকম একটি জায়গাতে এখানে কি আছে, নরকন্ডাম। আমরা জানি এটা আগ্নেয়গিরি, নরকন্ডাম হয়েছে। গেল, এখানের কাজ কিন্তু শেষ। এই যে তোমার মিডিল আন্দামান যেটি আছে, মিডিল আন্দামানের উত্তর পূর্ব দিকে আছে কি, ব্যারেন দ্বীপ। ব্যারেন আইল্যান্ড তোমরা পড়েছো, ব্যারেন দ্বীপ, এটিও একটি আগ্নেয় দ্বীপ, ব্যারেন দ্বীপ হয়েছে। এখন এই যে এটা শেষ, আর কিছু এখানে ইম্পর্টেন্স নেই, ঠিক আছে। মনে রাখবে এখানে আরেকটি ব্যাপার, এই যে লোয়ার যে আন্দামান, এই লোয়ার আন্দামান থেকেই কিন্তু আমার শুরু হয়ে যায় সাউথ আন্দামান, এদিকটা বলা হয় নর্থ আন্দামান, ঠিক আছে। আমি অন্য কালি ব্যবহার করছি, দেখি কলম এনেছি কিনা। তাহলে এইটা তার মানে হচ্ছে মিডিল আন্দামান এবং নর্থ আন্দামান নিয়ে গঠিত হয়েছে কি, উত্তর আন্দামান, উত্তর আন্দামান হয়েছে। এবং এই যে লোয়ার আন্দামান এবং লিটিল আন্দামান নিয়ে গঠিত হয়েছে কি, দক্ষিণ দক্ষিণ আন্দামান হয়েছে। তাহলে আমরা কোথায় ছিলাম, না আমরা ছিলাম লোয়ার আন্দামানে। এখন এই যে লোয়ার আন্দামান, যে লোয়ার আন্দামানের যে দ্বীপ আছে, সেই দ্বীপেরই এখানে একটি তোমার হচ্ছে কি জায়গা আছে, যার নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। আমরা সবাই জানি এটা হচ্ছে কি এর রাজধানী, আন্দামান আর নিকোবরের পোর্ট ব্লেয়ার। তাহলে যদি বলে যে পোর্ট ব্লেয়ার শহরটি কোথায় অবস্থিত, এখানে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টও আছে। কোথায় অবস্থিত, এটি আছে গিয়ে লোয়ার যে আন্দামান আছে, বা অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন আছে যে সাউথ আন্দামানে কিন্তু অবস্থিত, কিন্তু লোয়ার আন্দামান হচ্ছে গিয়ে এক্সাক্ট লোকেশন, ঠিক আছে। এবং মাঝে কি আছে, মাঝে আছে কি তোমার এই যে তোমার এটাকে বলছে লিটিল আন্দামান। এখন লিটিল আন্দামানটা দেখানোর মানে একটাই, যে এই যে লিটিল আন্দামান এবং এবং হচ্ছে গিয়ে এই যে তোমার আহ লোয়ার যে আন্দামান, তার মানে হচ্ছে গিয়ে এই লিটিল আন্দামান এবং লোয়ার আন্দামান মাঝখান দিয়ে কি আছে কি, ডানকান প্যাসেজ। মনে রাখবে কি প্যাসেজ আছে, এখানে আছে ডানকান প্যাসেজ, এই মাঝখানে আছে ডানকান প্যাসেজ, ঠিক আছে। কি আছে বললাম, এখানে আছে ডানকান প্যাসেজ হয়েছে। এইবারে দেখো আরেকটা ব্যাপার এখানে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে করে দিই, তাহলে এটা হবে ডানকান প্যাসেজ। তার আগে এখানে আরেকটা জিনিস দেখো, যে এখানে আছে কি ভারতীয় তোমার হচ্ছে গিয়ে দ্বীপ, আন্দামান এবং নিকোবর, এদিকে আছে কোকো দ্বীপ, তার মানে এদিকে মায়ানমার চলে যাচ্ছে। মাঝখানে যে জলের যে তোমার সীমানা, যে বাউন্ডারি, সেটাকে আমরা কি বলছি, এই জায়গাটাকে আমরা কি বলছি, এই জায়গাটাকে আমরা বলছি কোকো চ্যানেল, বলছি না কোকো চ্যানেল, এই জায়গাটাকে কোকো চ্যানেল, এই জায়গাটাকে আমরা বলছি কোকো চ্যানেল হয়েছে। এইবারে দেখো আমার এই পোর্শনের কাজ শেষ। এখন এখানে লিটিল আন্দামানে আমার শেষ হয়ে গেছে। লিটিল আন্দামান থেকে কার্নিকোবরে যেতে গেলে মাঝখানে একটা জলের গ্যাপ আছে, এই গ্যাপের মাঝখান দিয়ে প্রবাহিত তোমার প্রসারিত হয়েছে 10 ডিগ্রি অক্ষরেখা। তার জন্য এই যে মাঝখানের ফাঁকা যে জায়গাটা, এর নাম হয়েছে কি 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে আছে, আন্দামান এবং নিকোবরের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল হয়েছে। এখন এগুলো নিয়ে আর কিছু বলার নেই, কারণ এখান থেকে কোশ্চেন সেইভাবে আসে না, ঠিক আছে। এখন যদি আরো তুমি সাউথের দিকে চলে যাও, ঠিক আছে, বৃহৎ যে নিকোবর আছে, বৃহৎ যে নিকোবর আছে, বৃহৎ যে নিকোবরের যদি আবার তুমি নিচের দিকে চলে আসো, ঠিক আছে, বৃহৎ যে নিকোবরের যদি নিচের দিকে চলে আসো, তাহলে তো মাঝখানে আরেকটি পাবে, সেটি হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল, 6 ডিগ্রি চ্যানেল। এটা কার মধ্যে আছে, না আমরা বলতে পারি আন্দামান নিকোবর, টোটালটা বলতে পারি আন্দামান নিকোবর, এবং বা তুমি নিকোবরও বলতে পারো। নিকোবর এবং নিচের দিকে যদি যাও, এদিকে আছে সুমাত্রা, সুমাত্রা নিচে আছে, এদিকে আছে সুমাত্রা, তাহলে সুমাত্রা, তাহলে সুমাত্রা এবং হচ্ছে গিয়ে আন্দামান এবং নিকোবরের মাঝে আছে কি তোমার যে 6 ডিগ্রি যে চ্যানেল, সেই 6 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এইবারে দেখো এটা গেল তোমার আন্দামান এবং নিকোবর। এইবার আছে কি তোমার
লাক্ষদ্বীপ বা লাক্ষাদ্বীপ যেটাকে আমরা বলছি, ঠিক আছে। লাক্ষাদ্বীপ একটা কি, লাক্ষাদ্বীপ হচ্ছে গিয়ে তোমার প্রবাল দ্বীপ, এবং এখানে হচ্ছে গিয়ে যে দ্বীপগুলো, সেই দ্বীপগুলো ছড়িয়ে ছিটিয়ে কিন্তু অবস্থান করছে। আমরা যদি ছবিতে প্রেজেন্ট করার চেষ্টা করি, আমি কয়েকটা তুলে ধরছি কারণ এখানে 8 ডিগ্রি চ্যানেল এবং 9 ডিগ্রি চ্যানেলটা আছে, এই জন্য আমি তুলে ধরছি, ঠিক আছে। লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ, তাহলে লাক্ষাদ্বীপের যদি আমরা দেখি, আমরা যদি পয়েন্ট করি, লাক্ষাদ্বীপ কি একটা এক ধরনের প্রবাল দ্বীপ, টোটাল অনেক ছোট 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 দ্বীপের, প্রায় 30টা মতো দ্বীপের সমাহার নিয়ে গঠিত হয়েছে লাক্ষাদ্বীপ। এবার দেখো আমি ছোট ছোট কয়েকটি দ্বীপকে তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি, তার পাশে পাশে আমি নামও লিখে দেবো, ঠিক আছে, আইল্যান্ড গুলোর। আমি এরকম করলাম, এটা হচ্ছে গিয়ে মিনিকয়, এটা মিনিকয় আইল্যান্ড, মিনিকয় দ্বীপ। এটা হচ্ছে মালদ্বীপ, মানে আরো নিচে, আমি তোমাদেরকে দেখানোর জন্য বললাম, এখানে আছে মালদ্বীপ। এবং এইগুলো হচ্ছে গিয়ে তোমার যে লাক্ষাদ্বীপ, যে হচ্ছে গিয়ে তোমার আর্কিওপিওলজিও বা হচ্ছে গিয়ে তোমার যে প্রবাল যে দ্বীপ, সেই দ্বীপগুলো। এখন এগুলোর বিভিন্ন নাম আছে, যেমন ধরো এটার নাম হচ্ছে, সরি হচ্ছে গিয়ে চেতলাট, চেতলাট অত জানার দরকার নেই, আমি তাও লিখে দিচ্ছি এখানে। বিত্রা, ঠিক আছে, এটা হচ্ছে কাভারাত্রি, লাক্ষাদ্বীপের যেটা রাজধানী আর কি, কাভারাত্রি আইল্যান্ড বা কাভারাত্রি আছে এখানে। এটা হচ্ছে গিয়ে কিলতান, কিলতান, এবং এখানে আছে গিয়ে কালপেনি। দেখবে এটা নিয়ে, কালপেনি আইল্যান্ড নিয়ে রিসেন্ট একটা আমাদের কাজ হয়েছে, ওয়েব সিরিজ, দেখবে কালপেনি, এরকমই কিছু একটা আমি দেখছিলাম, ঠিক আছে, কালপেনি। তো যাই হোক, এখন আমাদেরকে এখানে দেখতে পাই চ্যানেলগুলো কোথায় কোথায় আছে, মানে যেগুলো আন্তর্জাতিক সীমানা, সেগুলো কোথায় কোথায় আছে। এখন মনে রাখবে মালদ্বীপ, মালদ্বীপ এবং হচ্ছে মিনিকয়, মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে দিয়ে কে গেছে, মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝ দিয়ে গেছে 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এবং মিনিকয় এবং লাক্ষাদ্বীপ, বনার সময় কাভারাত্রিও বলা দেখবে, মিনিকয় এবং লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝের দিয়ে গেছে কি, 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, ডিগ্রি চ্যানেল, এটা 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এখন তখন ধরে আমরা এই যেগুলো আলোচনা করলাম, সেগুলো তোমার হচ্ছে কি শুধুমাত্র বেসিক ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান, কি বলবো, যে ভারতের বিশেষ পরিচয়, ঠিক আছে, ভারতের ভূগোলের ইন্ট্রোডাকশন পার্ট এক কথায়, ঠিক আছে। এখন আমরা কিন্তু ভারতের যে ফিজিওগ্রাফিক ডিভিশন, সেই ফিজিওগ্রাফিক ডিভিশনের দিকে কিন্তু এখনো আসিনি। তো আজকে পুরোটা শুরু করবো না, আজকে খানিকটা শুরু করব ফিজিওগ্রাফিক ডিভিশনের। তো আমাদের যে ভারতীয় যে উপদ্বীপ, সেই ভারতীয় উপদ্বীপ আজকে যেখানে দেখছো, সেটা কিন্তু আজকে সেখানে ছিল না। আজ থেকে প্রায় ধরো হিসেবে যদি তুমি এই 6 থেকে 7 কোটি বছর, মানে হচ্ছে কি প্রায় 40 থেকে 70 মিলিয়ন ইয়ার্স আগে যদি তুমি চলে যাও, বা তারও আগে চলে যাও, আমাদের আমাদের যে ইন্ডিয়ান উপদ্বীপ, সেই ইন্ডিয়ান উপদ্বীপ আমরা জানি যে গোন্ডওয়ানা ল্যান্ডের পার্ট ছিল, গোন্ডওয়ানা ল্যান্ডের অংশ ছিল। সেগুলো অ্যাটাচ ছিল কার সাথে, সেগুলো অ্যাটাচ ছিল মাদাগাস্কার এবং আফ্রিকার সাথে অ্যাটাচ ছিল। পরবর্তীকালে কন্টিনেন্টাল ড্রিফট, আমরা জানি যে প্লেট টেকটনিক বা এবং সরে আসার কারণে কি হয়েছে, ইউরেশিয়া যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের সাথে ধাক্কা খেয়েছে, ভূখণ্ডের দিকে আসছিল, তখন কি হচ্ছিল, তখন হচ্ছে গিয়ে তোমার যে মাঝখানে তেথিস সাগর ছিল, সেই তেথিস সাগরের পলিতে ভাঁজ গিয়ে তোমার পর্বতের সৃষ্টি করেছে, এবং যে আমাদের হিমালয়, সেই হিমালয় পর্বতমালা সৃষ্টি করেছে। এখন এই যে তোমার হিমালয় পর্বতমালা, এই যে ভারতের এগিয়ে আসা, এই এগিয়ে আসার সাথে ভারতের যে মেন মেন ভূপ্রাকৃতিক যে ফিচার্স গুলো, মেন মেন ভূপ্রাকৃতিক ফিচার্স বলতে আমরা যে বৃহৎ পার্বত্য অঞ্চল দেখি, বা বৃহৎ সমভূমি অঞ্চল দেখি, বা
তোমার হচ্ছে গিয়ে যে আইল্যান্ড গুলো দেখি, বা হচ্ছে গিয়ে যে কোস্ট লাইন গুলো আমরা দেখছি, বা সমভূমি গুলো দেখছি, বা হচ্ছে গিয়ে তোমার আমাদের যে যে দাক্ষিণাত্য যে মালভূমি দেখছি, সেগুলো সৃষ্টির জন্য কিন্তু এই যে ড্র্যাগ করে আসা ভারতীয় যে ভূখণ্ড, সেই ভারতীয় ভূখণ্ড যে ড্র্যাগ করে আসছে, এই ড্র্যাগ করে আসার জন্যই কিন্তু যে সমস্ত ফিচার্স গুলো আমরা এখন দেখছি এট প্রেজেন্ট, সেগুলো কিন্তু সেই সময়তেই সৃষ্টি হয়েছিল। মানে যখন এখনো এখনো সৃষ্টি হচ্ছে নাকি, এখনো সৃষ্টি হচ্ছে, কিন্তু মেন যে ফিচার্স গুলো আছে আজ থেকে প্রায় 40 থেকে 50 মিলিয়ন ইয়ার্স এগো, মানে প্রায় 7 থেকে তুমি 15 কোটি 16 কোটি বা তারও বেশি ধরে নাও, এক্সাক্ট তো বলা সম্ভব নয়, সেই সময় কিন্তু সৃষ্টি হয়েছিল। যেমন ধরো আমাদের যে ডেকান ট্রাপ যে প্লেটুটা আছে, সেই প্লেটুটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল? আমাদের মাদাগাস্কারের পাশে দেখবে রিউনিয়ন বলে একটি হটস্পট আছে। রিউনিয়ন রিউনিয়ন কি হটস্পট মানে হচ্ছে কি যেখানে অনবরত তোমার ম্যাগমার, যেখানে আমরা হটস্পট বলি, ঠিক আছে, তপ্ত অঞ্চল, এবং সেই মেন্টাল প্লুম দেখা যায়, সেই মেন্টাল প্লুম থেকে কি অনবরত লাভা বেরিয়ে সেই ডেকানট্রাপের সৃষ্টি হয়েছিল, যখন আমাদের এই যে ইন্ডিয়ান যে উপদ্বীপটি, সেই উপদ্বীপটি যখন রিইউনিয়ন হটস্পট। এখন আমি দেখানোর চেষ্টা করছি, যদি আমার বইয়ে ছবি আছে রিইউনিয়ন হটস্পটের, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। যে ভারতীয় উপমা, এটা তোমরা নিশ্চয়ই ইউটিউবে দেখেছো, সে দেখে নাও। এই যে তোমার যে শিফটিং হচ্ছিল ভারতের, যে তোমার যেটি আছে সেটি যখন শিফট হচ্ছিল রিউনিয়ন আইল্যান্ড, তোমার হচ্ছে গিয়ে এরকম একটি জায়গাতে রিউনিয়ন আইল্যান্ড থাকবে, এক্সাক্ট ছবিতে তো আর দেখা যাচ্ছে না। যখন রিউনিয়ন আইল্যান্ডের উপরে চলে না, ভারত যখন উপরে চলে এসেছিল, তখন কি হয়েছিল, সেই রিউনিয়ন আইল্যান্ড থেকে, যে আমরা জানি রিউনিয়ন আইল্যান্ড হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ হটস্পট, ঠিক আছে, সেই হটস্পট থেকে অনবরত লাভা বেরিয়ে আমাদের যে ডেকান ট্র্যাপ যে প্লেটু, সেই ডেকান ট্র্যাপ প্লেটুর কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে একটা মেন ফিচার্স গেল এখানে। 2 নম্বর হচ্ছে গিয়ে ভারতীয় যে উপমহাদ্বীপীয় যে অংশটি, সেই উপমহাদেশীয় অংশটি যখন এগিয়ে আসছিল, ঠিক আছে, ওই যে প্যান্থালাসার উপর দিয়ে, তখন এখানে কি একটি টেথিস সাগরের সৃষ্টি একটা মার্জিনাল সিজের সৃষ্টি হয়েছিল, এবং এর নাম ছিল টেথিস সাগর। এই টেথিস সাগরে কি হয়েছিল তোমরা সবাই জানো সে ঘটনা। এখানে ভাঁজ পড়েছিল, পলিতে ভাঁজ পড়ে পড়ে তোমার হচ্ছে গিয়ে কিসের সৃষ্টি হয়েছিল? পর্বতের, যে হিমালয় পর্বত দেখছো, সেই হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল। এখানে হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার পিছনে আরেকটি জিনিস আছে, যে হিমালয় পর্বত যখন সৃষ্টি হলো, তার মাঝখানে কিন্তু খানিক গ্যাপ হয়ে গেছিল, একটা অবনমিত অঞ্চল সৃষ্টি হয়ে গেছিল। সেই অবনমিত অঞ্চলে কি হয়েছে, আবার হিমালয় থেকে আবার পলি এসে সেগুলো জমে যে প্রধান যে তোমার হচ্ছে গিয়ে যে প্লেন এরিয়া, সেই প্লেন এরিয়ার কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখছি যে ভারতীয় যে যে উপমহাদ্বীপটি আছে, বা ভারতীয় যে প্লেটটি আছে, বা ভারতীয় যে অংশটি আছে, সেটি ড্র্যাগ করে যখন 5 সেন্টিমিটার/ইয়ার, প্রথমের দিকে গতি বেশি ছিল, পরবর্তীতে গতি কম হয়ে যায়। কেন গতি কম হয়? যখন ধাক্কা খেলো গতি অলরেডি আস্তে আস্তে কম হয়ে যায়, ঘর্ষণ বল বাড়ে, ঠিক আছে, এই জন্য আস্তে আস্তে গতি কমে আসে, ঠিক আছে। এবং এই যে ড্র্যাগ করে আসা, এই ড্র্যাগ করে আসার ফলেই কিন্তু আমাদের যে সমস্ত বেশিরভাগ যে ভূমিরূপ গুলো, সেই বেশিরভাগ ভূমিরূপ গুলো কিন্তু সৃষ্টি হয়েছে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা ভারতে কি কি ফিচার্স আমরা দেখতে পাই, বা কি কি ল্যান্ডফর্ম আমরা দেখতে পাই, কি কি ভূমিরূপ আমরা দেখতে পাই। তাহলে আমাদের এই আমরা ঢুকছি ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি কি কি দেখতে পাই না, প্রথমে আমরা দেখতে পাই, আমি যদি ল্যান্ডফর্ম গুলো বিচার করি, তাহলে আমরা কি দেখতে পাই? কারণ এখানে 2 নম্বরে কি দেখতে পাই? 2 নম্বরে আমরা পর্বত দেখতে পাই। 3 নম্বরে আমরা কি দেখতে পাই? বলছি মালভূমি, এবং কি বলছি? সমভূমি। এই যে যে ভূপ্রাকৃতিক ফিচার্স গুলো, সেগুলো আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। এখন পাহাড় আমরা কত দেখতে পাই, মালভূমি কত দেখতে পাই, এবং সমভূমি কত দেখতে পাই, এগুলো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। পাহাড় প্রায় আছে, যদি আমরা পার্সেন্টেজে করি 100%, যদি ফিচার্স গুলো, তার 18.6% হচ্ছে কি পাহাড়। পর্বত থাকবে 10.7%। মালভূমি থাকবে 27.7%, কারণ অনেকটা ডেকান ট্র্যাপটা অনেক বৃহৎ বড়, বিশাল বড়। সমভূমি থাকবে 43%, ইনক্লুডিং হচ্ছে গিয়ে যে কোস্টাল ল্যান্ড গুলো আছে, সেই কোস্টাল ল্যান্ড গুলো, ঠিক আছে। তাহলে এই যে তোমার এটা দেখছো, এটা হচ্ছে কি তোমার আমাদের যে ভারতের যে ভূপ্রকৃতি আছে, সেই ভূপ্রকৃতির ফিচার্স গুলো। এখন যে ভূমিরূপের যে বৈচিত্র্য, মেন যদি আমরা ভাগটা করি, সেই ভাগগুলোর মধ্যে কি কি পড়বে?
না, ভাগগুলোর মধ্যে আমার প্রথমেই পড়বে যে আমরা মেন 5টা ভাগে ভাগ করি, কিছু কিছু বইয়ে 7টাও আছে, কিন্তু আমরা মেন 5টা ভাগে ভাগ করবো এবং সেই 5টা ভাগে ক্লারিফাই করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ভূপ্রাকৃতিক যে ভাগ, প্রধান ভাগ তোমরা জানো যে প্রথমে আছে হিমালয়, দ্য গ্রেট হিমালয়। ঠিক আছে, এটা একটা গেল। 2 নম্বরে কি আছে? সমভূমি, বৃহৎ সমভূমি অঞ্চল, উত্তর ভারতের আমরা জানি বৃহৎ সমভূমি অঞ্চল। 3 নম্বরে কি? যে মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তারপরে কি আছে? 4 আছে উপকূলীয় সমভূমি অঞ্চল। এখন বলবে যে স্যার মরুভূমিটা লিখলেন না যে? এখন মরুভূমিটা হচ্ছে সমভূমির মধ্যেই আমরা ভাগটা করে থাকি, ওই জন্য আমরা কিন্তু মরুভূমিটা লিখছি না আলাদা করে, উপকূলীয় সমভূমি। 5 হচ্ছে কি তোমার দ্বীপসমূহ, যে দ্বীপসমূহ আমি একটু আগে আলোচনা করলাম, দ্বীপসমূহ। এইগুলি হচ্ছে গিয়ে ভারতের ভূপ্রকৃতির প্রধান যে ভাগ, সে প্রধান ভাগ। তাহলে ভারতের ভূপ্রকৃতির আমরা বলি যে উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয়, বইয়ে দেখবে হিমালয় লেখা থাকে, কিন্তু এটাকে আমরা এইভাবে বলতে পারি যে উত্তরের এবং উত্তর পূর্বের বৃহৎ যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এখন ডাইরেক্ট আমরা কিন্তু আহ উত্তর ভারতের যে পার্বত্য অঞ্চল বা হিমালয়তে ঢুকবো না। আমরা কিছু ইন্ট্রোডাকশন আছে হিমালয় সম্বন্ধে, সেই হিমালয় সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন গুলো জেনে নিই। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন আসে। এখন হিমালয় যে পর্বতমালা দেখছো, হিমালয় পর্বতমালা কিন্তু তোমরা সবাই জানো যেটা কোনো একটি সময়ে হঠাৎ একদিনে কিন্তু সৃষ্টি হয়নি, একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, সময় সাপেক্ষ দীর্ঘকালীন প্রক্রিয়া, বহু বছর ধরে সেটা সৃষ্টি হয়েছে এবং কয়েকটি ভাঁজের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এমনটা তো নয় যে দুম করে এসে এরকম ধাক্কা মেরে দিল উঠে গেল পলিটা, এমনটা তো নয়। দীর্ঘ দীর্ঘ সময় ধরে ভারতীয় পাত আস্তে 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 ইউরেশীয় পাতের বা আমাদের যে ইউরেশীয় ভূখণ্ড, সেই ইউরেশীয় ভূখণ্ডের নিচে আস্তে আস্তে ঢুকেছে এবং যত ঢুকেছে তার থেকে পলিতে ভাঁজ খেয়েছে, উপরে উঠেছে এবং সেগুলো বিভিন্ন রেঞ্জের সৃষ্টি করেছে। ঠিক আছে, এবং আমরা আমরা দেখেছি আমরা যখন হিমালয় পড়ি তখন কি পড়ি, যে ট্রান্স হিমালয়ান রেঞ্জ পড়ি বা ট্রান্স হিমালয় পড়ি, হিমালয় পড়ি। ঠিক আছে, আমরা সেই ট্রান্স হিমালয় বা হিমালয়ের যে রেঞ্জ গুলো আছে, সেই রেঞ্জ গুলো যাওয়ার আগে আমরা দেখব যে হিমালয় সৃষ্টি কখন সময় থেকে আমরা বলতে পারি যে হিমালয় সৃষ্টি হয়েছে। কিছু কিছু ভৌগোলিক বলেন যে পেলিও যুগ যুগ থেকেই, পেলিওজোইক যুগ থেকেই কিন্তু হিমালয়ের যে উত্থান, সেই উত্থান কিন্তু সৃষ্টি হয়ে যায়। কারণ কেন পেলিওজোইক বলছি এখানটা? কারণ ট্রান্স হিমালয় আমরা জানি যে ট্রান্স হিমালয় তো আগে থেকেই বেশিরভাগটা তোমার তিব্বতের অংশ। তিব্বত মানে ইউরেশীয় যে ভূখণ্ড, সেই ইউরেশীয় ভূখণ্ডের অংশ বেশিরভাগটাই কিন্তু। ঠিক আছে, ধাক্কা মেরেছে, প্রেসার সহ্য করতে না পেরে ওইদিকে আস্তে আস্তে বসে গেছে। সেই জন্য আমরা যেহেতু ট্রান্সটাকে বা তিব্বতটাকে আমরা হিমালয়ের সাথেই ধরি, ওই জন্য আমরা হিসেবে আমরা বলি যে তোমার হচ্ছে গিয়ে ট্রান্স যে হিমালয় আছে, সেই ট্রান্স হিমালয় সৃষ্টি হয়েছে পেলিওজোইক যুগে। এখন আমরা যদি এইভাবে লিখি যে ট্রান্স হিমালয় কখন সৃষ্টি হয়েছে, ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়, ট্রান্স হিমালয় সৃষ্টি হয়েছে পেলিওজোইক যুগে, এগুলো কিন্তু মনে রাখবে, পেলিওজোইক। এখন যে হিমালয়ান যে মেন ডিভিশন, এটা ট্রান্স হিমালয় গেল। হিমালয়ান যে মেন ডিভিশন আমরা জানি, হিমালয়ান যে মেন ডিভিশন যেটা পড়ে, যেটা গ্রেটার হিমালয় থেকে শুরু হয়, মানে উচ্চ হিমালয়। অ্যাকচুয়ালি হিমালয়ের অংশ কি? অ্যাকচুয়ালি হিমালয়ের অংশই হচ্ছে গিয়ে গ্রেটার হিমালয়, মিডল হিমালয় এন্ড আউটার হিমালয়। ঠিক আছে, তাহলে হিমালয় যদি আমরা বলি এক্সাক্ট, যদি হিমালয় সৃষ্টি হয়েছে কখন থেকে, আমরা বলবো যেটা গ্রেটার হিমালয় সৃষ্টি হয়েছে সেখান থেকে। সেটা কি না, উচ্চ হিমালয়। উচ্চ হিমালয়, এই উচ্চ হিমালয় কখন সৃষ্টি হয়েছে না, উচ্চ হিমালয় সৃষ্টি হয়েছে অলিগোসিন পিরিয়ডে। অলিগোসিন, অলিগোসিন পিরিয়ডে, এটা উচ্চ হিমালয়। মধ্য হিমালয় কখন সৃষ্টি হয়েছে? মধ্য হিমালয় সৃষ্টি হতে 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 সময় লেগে গেছে, সেটা হচ্ছে মায়োসিন যুগে। কি বলছি? মায়োসিন যুগে। এবং লাস্ট আছে গিয়ে আউটার হিমালয় বা বহি হিমালয়, বা যেটাকে বলা হয় তোমার শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়, এই শিবালিক হিমালয় সৃষ্টি হয়েছে তোমার কি যুগে না, প্লায়োসিন যুগে। প্লায়োসিন যুগে। এখন হিমালয়ের উত্থান কিছু কিছু জায়গায় টারসিয়ারি বলা হয়। আরে ভাই, এইগুলো অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, এগুলো যদি তোমার পিরিয়ড দেখো, সেই টারসিয়ারি পিরিয়ড।
আমরা ভাগ করি কি জিওলজিক্যাল টাইম স্কেলকে ইয়ন, এরা, পিরিয়ড, এপোচ, ঠিক আছে, সেগুলো হলো এপোচের ভাগ, ঠিক আছে। তাহলে হচ্ছে কি যে অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন এগুলো সবই হচ্ছে কি টার্সিয়ারি। এবার টার্সিয়ারির বিভিন্ন ছোট ছোট যে ভাগগুলো আছে সেই ছোট ছোট ভাগগুলো হচ্ছে এটা, ঠিক আছে। এখন এগুলো হচ্ছে সময়কাল, হয়েছে আমাদের। এখন আমরা দেখব যে আমাদের যে হিমালয়টার এক্সটেনশন কিভাবে, কোথা থেকে এটা ছড়িয়ে গেছে। দেখো আমাদের যে হিমালয়ান যে মাউন্টেন, সেই হিমালয়ান মাউন্টেন কি তোমার হচ্ছে গিয়ে যদি আমরা ছবিতে দেখি আর কি, ছবি দেখলে দেখবে যে হচ্ছে গিয়ে যে ট্রান্স হিমালয়, সেই ট্রান্স হিমালয়ের উপরেও কিন্তু আরো হিমালয় রয়েছে, সরি আরো কিন্তু রেঞ্জ রয়েছে। সেই রেঞ্জগুলোর নাম কি আছে, যেমন কুয়েনলুন আছে, হিন্দুকুশ আছে, সুলেমান আছে, ঠিক আছে। এখন আমাদের যে হিমালয়ের উৎপত্তি কোন একটি বিন্দু থেকে, যেখানে বিন্দু মানে সেটা বিন্দু নয়, একটা ভীষণ ভীষণ একটা বৃহৎ সমতল এরিয়া বা প্লেটু এরিয়া, ঠিক আছে। সেই প্লেটু এরিয়ার থেকে কিন্তু এই যে হিমালয়ান, সরি আবার বারবার আমি হিমালয়ানই বলছি, যে রেঞ্জ গুলো আছে সেই রেঞ্জ গুলো কিন্তু ছড়িয়ে গেছে, ঠিক আছে। কোনোটার নাম সুলেমান হয়েছে, কোনোটার নাম হিন্দুকুশ হয়েছে, কোনোটার নাম হিমালয় হয়েছে, কোনোটার নাম কারাকোরাম হয়েছে, জাসকর হয়েছে, কোনোটার নাম ট্রান্স হয়েছে। এখন যদি আমরা ছবিতে দেখি, ধরলাম আমরা জানি যে পামির গ্রন্থি বলে একটি গ্রন্থি আছে, নট, পামির নট যেটাকে বলা হয়, কোথায় আছে সেটা, সেটা একটা কোনো পয়েন্ট নয়, কোনো একটা বিন্দু নেই, একটা বিশাল বৃহত্তম অঞ্চল, যেখানে কি হয়েছে এরকম একটা বিশাল এরকম একটা অঞ্চল, যে অঞ্চলটার উচ্চতা মোটামুটি একই রকম থাকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে পামির বিন্দু বা পামির নট। আমরা জানি পামির বিন্দু থেকে হিমালয়ের সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে নয় মানে অ্যাকচুয়ালি অঞ্চলটার থেকে ছড়িয়ে গেছে বিভিন্ন পর্বত শ্রেণী। এখন এই যে আমার হলো পামির গ্রন্থি, পামির গ্রন্থি থেকে আমরা বিভিন্ন রেঞ্জ গুলো দেখবো। রেঞ্জ মানে কি, অনেকগুলি ছোট 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 পর্বতের হচ্ছে কি সমাহার, সেটাকে আমরা রেঞ্জ বলি। তাহলে এই যে তোমার পামির নট, এটাকে আমি লিখে দিলাম, এটা হচ্ছে পামির নট, পামির গ্রন্থি। কারণ এটা আমি এই কারণেই করছি, কারণ এখানে শ্রেণীগুলো তোমাদের কিন্তু সিকোয়েন্সে দিয়ে দেয় পরীক্ষাতে, উত্তর দক্ষিণ নর্থ, উত্তর দক্ষিণ সাজাতে দিয়ে দেয়। এখন এই যে পামির গ্রন্থি, এই পামির গ্রন্থির এখান দিয়ে একটি রেঞ্জ এইভাবে সোজা চলে গেছে, কার দিকে চলে গেছে, চীনের দিকে চলে গেছে। এটির নাম হচ্ছে কি কুয়েনলুন, কি বলছি, কুয়েনলুন। আমরা জানি কুয়েনলুন পর্বতমালা, কারণ হিমালয় পড়ার আগে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ধারণা থাকাটা অবশ্যই জরুরি। এটা একটা গেল। এখন এই যে পামির গন্ডি থেকে একটি অংশ আফগানিস্তানের দিকে চলে গেছে, এইভাবে এই দিকে চলে গেছে, এটির নাম হয়েছে কি, এটির নাম হচ্ছে হিন্দুকুশ, হিন্দুকুশ পর্বতমালা, হয়েছে। পামির গন্ডি থেকে একটি অংশ তোমার দক্ষিণে দিয়ে, এটির নাম হচ্ছে কি, এটির নাম সুলেমান, এটির নাম সুলেমান। এখন এই যে তোমার এদিকটা আমার হয়ে গেল, তাহলে কুয়েনলুন পর্বত শ্রেণী হয়ে গেল, হিন্দুকুশ হয়ে গেল, সুলেমান হলো, হয়েছে। আনাতোলিয়া আছে, ওগুলার ছোট ছোট জিনিস, ওগুলার দেখার দরকার নেই, যেগুলো বড় বড় সেগুলো দেখো। এখন পামিরগঞ্জি থেকে আরো একটি রেঞ্জ বেরিয়ে এসছে, যেটা আমরা ট্রান্স হিমালয়ের যেগুলি আমরা অংশ বলি। কি, প্রথমে বেরিয়ে এসছে কারাকোরাম, তারপরে বেরিয়ে এসছে লাদাখ, তারপরে বেরিয়ে এসছে জাসকর, এবং দেন আছে কি, দেন আছে হিমালয়, গ্রেটার হিমালয়। তাহলে দেখো কি আছে, পামিরগঞ্জি থেকে কি কি আসছে, আসছে কি, প্রথমে আসছে কারাকোরাম, তাহলে আমি এটা লিখে দিলাম, কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ। পরে কি আছে, পরে আছে লাদাখ রেঞ্জ, এন্ড দেন কি আছে, নেট জাস্কার আছে, দেন কি আছে, দেন জাস্কর আছে, এবং লাস্টলি আছে এটি কি, এটা উচ্চ গ্রেটার হিমালয়, উচ্চ হিমালয়, হয়েছে। এখন এই যে কারাকোরাম, লাদাখ এবং জাসকর, কারাকোরাম, লাদাখ এবং জাসকর এই তিনটে নিয়ে ফর্ম হয়েছে কি ট্রান্স, যে আমার হিমালয় আছে সেই ট্রান্স হিমালয়। মনে রাখবে কি না, কারাকোরাম প্লাস লাদাখ এবং কে, এবং জাসকর যে রেঞ্জ আছে, এই জাসকর নিয়ে ফর্ম হয়েছে কে, ফর্ম নিয়ে গঠিত হয়েছে বা সৃষ্টি হয়েছে কি ট্রান্স হিমালয়,
ট্রান্স হিমালয় হয়েছে, এবং পরে আছে উচ্চ হিমালয়। ঠিক আছে, এগুলো না জানলেও হবে, শুধুমাত্র সিকোয়েন্সটা মনে রাখবে। জানতে হবে কারাকোরাম হিমালয়, জানতে হবে জাসকর এবং উচ্চ হিমালয়। কারাকোরামটা পড়বো, কারাকোরাম যে শ্রেণী আছে সেই কারাকোরাম শ্রেণীটা পড়বো। এখন যেহেতু উচ্চ হিমালয় আমার কথায় কথায় এসেই গেল, এই জন্য মনে রাখবে আমার যে হিমালয় যে শ্রেণী আছে, হিমালয় যে পর্বতমালা আছে, আমার যে ভারতে হিমালয় পর্বতমালা 11টি রাজ্যে বর্তমান, বা 11টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। কোশ্চেন এটাও আসতে পারে। কি কি আছে না, হিমাচল প্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, নাগাল্যান্ড আছে, সিকিম আছে, মিজোরাম আছে, ত্রিপুরা আছে, মেঘালয় আছে, আসাম আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, অরুণাচল প্রদেশ আছে, এরকম করে 11টা কিন্তু রাজ্য আছে। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে যে কারাকোরাম, লাদাখ এবং জাসকর নিয়ে আমার যে ট্রান্স হিমালয়। এখন কি বলেছে যে হিমালয় যে পর্বতমালার যে সৃষ্টি হয়েছে সেটা কি, সেটা ধাপে ধাপে হয়েছে। এখন যেহেতু এখানে ধাপের কথা আসলো, আমি যেহেতু এই ফেজ গুলো বললাম, ঠিক আছে, তাহলে এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখি। ঠিক আছে, কি জিনিস দেখবো না, যখন আমার হিমালয় পর্বতধরাই সৃষ্টি হচ্ছে, এই যে আমি যদি এই কাগজটাকে দুই পাশ থেকে চাপ দিই, ঠিক আছে, সাপোজ আমি যদি এই কাগজটাকে দুই পাশ দিয়ে চাপ দিই, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে মাঝখানে দেখো বেন্ড হচ্ছে, তাই না? এরকম ভাবে বেন্ড হচ্ছে, দেখো মাঝখানে বেন্ড হচ্ছে, এখানে শক্ত আছে বলে হচ্ছে না, এখানে মাঝখানে বেন্ড হবে। যে কোনো জিনিসের যদি দুপাশ থেকে চাপ দাও, তাহলে কি মাঝখানের অংশগুলো যদি পার্শ্ব চাপের ফলে উঠে যায়। এটা কি উঠতে থাকবে, উঠতে থাকবে, যতক্ষণ তুমি প্রেসার দিতে থাকবে উঠতে থাকবে, উঠতে থাকবে। কিন্তু এটা যেহেতু নরম জিনিস, ফ্লেক্সিবল জিনিস, তুমি যদি পেনটাকে দুই দিক থেকে চাপ দাও, এই পেনটাকে দুই দিক থেকে যদি চাপ দাও, যদি চাপ দাও, তাহলে কি হবে, দেখবে মাঝখানে ভেঙে যাবে, মাঝখানে ভেঙে যাবে। সেরকম যদি তুমি কোনো বৃহৎ শিলাখণ্ড বা শিলা প্রস্তর পাও, বা বিশাল বড় তুমি একটা শিলার বেড পাও বা স্তর পাও, সেটা কি দুই পাশ থেকে যদি চাপ দাও, চাপ দাও, যদি প্রচুর চাপ দাও, চাপ দিতে দিতে কি হবে, যেগুলো নরম জায়গা থাকবে সেগুলো কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের হিমালয় পর্বতমালা দুই পাশ থেকে, একদিকে ভারতীয় আরেকদিকে চাপ পেয়েছে, এবং এই চাপ পাওয়ার ফলে কি হচ্ছে, যতগুলো ভাঁজ আছে, ভাঁজ মানে কি, রেঞ্জ গুলো, অ্যাকচুয়ালি কি আমরা যে সমস্ত ক্রাস্টের যে সমস্ত আমরা ফোল্ড মাউন্টেন কেন বলি, সেগুলো পলিতে ভাঁজ পড়ে উপরে উঠেছে, তো সুতরাং ভাঁজ হয়েছে। সুতরাং যেখানে ভাঁজ হবে, মনে রাখবে, যেখানে ভাঁজ হবে সেখানে ক্র্যাক বা ফাটল থাকবে, আর ফাটল থাকা মানে সেখানে ফল্ট লাইন কিন্তু সৃষ্টি হবে। এই যে ফল্ট লাইন মানে কি, যেখানে ভেঙে যাচ্ছে, সেরকম আমার হিমালয় পর্বতটাও কিন্তু ভাঙা ভাঙা আছে, তার মানে জোড়া জোড়া লেগে আছে। যখন ধরো আমি কথায় কথা বলছি, যখন ফার্স্ট টাইমে সৃষ্টি হয়ে গেল আমার, সাপোজ তুমি মনে করো যে প্রথমে সৃষ্টি হলো গ্রেটার হিমালয়, ঠিক আছে, গ্রেটার হিমালয় কিন্তু সৃষ্টি হলো। এবারে গ্রেটার হিমালয় সৃষ্টি হওয়ার পর কি, সে যেহেতু ভারতীয় পাত আরো মুভ করছে, পলি আরো উপর দিকে উঠছে, কম পলিতে তো আর ভাঁজ সৃষ্টি হবে না, চাপটা পড়ছে যে গ্রেটার হিমালয়ের উপর। গ্রেটার হিমালয়ের উপর যখন পড়ছে, সরি, গ্রেটার হিমালয়ের উপর চাপ পড়ছে, তখন কি হচ্ছে, গ্রেটার হিমালয়ের কিছু অংশ তোমার হচ্ছে গিয়ে ভেঙে যাচ্ছে বা ব্রেক হচ্ছে। এখানে ব্রেক হচ্ছে, সেই ব্রেকের জায়গাগুলোকেই তোমার বলছে ফল্ট লাইন। ঠিক আছে, যেমন তোমরা নামটা শুনেছো আহ ইন্দাস ট্রান্সপো সুচার জোন। আরে বাবা, এটা কি, ইন্দো সাংপো সুচার জোন, তার মানে হচ্ছে কি তোমার যেখানে ব্রেক হয়েছে, যে অঞ্চল বরাবর ভাঙা অঞ্চলগুলো আছে, সেটাকেই বলা হচ্ছে কি, সেটাকেই বলা হচ্ছে কি সুচার জোন। যেমন আমরা নাম শুনেছো এমসিটি, মেন সেন্ট্রাল থ্রাস্ট, তার মানে কি, এটাও একটা কিন্তু সুচার জোন। সুচার জোন নয়, তোমার ফল্ট লাইন। আবার তোমরা নাম শুনেছো মেইন বাউন্ডারি ফল্ট, তার মানে হচ্ছে কি, যখন যখন ভাঁজ হয়েছে, যখন যখন ভাঁজ হয়েছে, হ্যাঁ জীবন রেখা একদম ঠিক, যখন 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 ভাঁজ হয়েছে, ধরো উত্থান হয়েছে আমার গ্রেটার হিমালয়, তারপরে সৃষ্টি হয়েছে তোমার হচ্ছে কি কি মিডল হিমালয়। ঠিক আছে, যখন মিডিল হিমালয় যখন সৃষ্টি হয়েছে,
চাপ দিয়েছে, তখন কি চাপের ফলে কি চাপ সহ্য করতে না পেরে যেটা শক্ত পোর্শন কোনটা ছিল? শক্ত পোর্শন ছিল গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয় ভেঙে গেছে, যে যেগুলো নরম সে যেগুলো ভেঙে গেছে। এটা একটা গেল। আবার ধরো মিডিল হিমালয় সৃষ্টি হয়ে গেল, এইবারে সেখানে কি করছে না, সেখানে আমার শিবালিক ধাক্কা দিচ্ছে। সুতরাং শিবালিক আবার হচ্ছে কি তোমার মিডিল হিমালয়ের মাঝখানেও কিন্তু ক্র্যাকের সৃষ্টি হয়েছে, সেখানেও কিন্তু একটি চ্যুতি লাইনের সৃষ্টি হচ্ছে, তখন সেটির আলাদা নাম আছে। ঠিক আছে, এই যে বিভিন্ন মেন বাউন্ডারি ফল্ট, সেন্ট্রাল থার্স্ট, এগুলো সবই হচ্ছে কি এই যে চাপ সহ্য করতে না পেরে যে জায়গাগুলো ভেঙে গেছে, সেই জায়গাগুলোর নাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি বলছে, থ্রাস্ট প্লেন। প্লেন নয়, থ্রাস্ট লাইন। এবারে যদি আমি ছবিতে এটাই দেখাই কিভাবে হবে, দেখো ক্রস সেকশনে দেখাচ্ছি। এটা ধরো তিব্বত দেখাচ্ছি, এটা তিব্বত, এটা আমার হচ্ছে ট্রান্স হিমালয়ের অংশ, আবার এটা হচ্ছে গিয়ে গ্রেটার হিমালয়, এইভাবে উঠে গেল। তার থেকে কম উঁচু, সরি পিক গুলো করে নেবে, তার থেকে কম উঁচু শিবালিক দিয়ে হবে চলে গেল তোমার আমাদের যে সমভূমি, সেই সমভূমির দিকে। এটা কি, এটা হচ্ছে কি তোমার ট্রান্স হিমালয়। এটা কি, এটা আমার উচ্চ হিমালয়, এটা জানি উচ্চ হিমালয়। এটা কি, এটা মধ্য হিমালয়। এবং এটা কি, এটা শিবালিক। আবার যে ঢালটা আবার ইয়ে করে নিও না, শিবালিকের উত্তর ঢাল কম, এদিকে দক্ষিণ ঢাল বেশি, মনে রাখবে, এদের ঢালটা উল্টো হয়ে গেছে। ঠিক আছে, ওটা ওটা কাজ নেই এখানে। দেখো ছবি তো আমি ভালো সুন্দর রাখি। এবার দেখো এটা আছে তিব্বত, এখানে আছে তিব্বত। ঠিক আছে, এখন এগুলো ভাঁজ, এগুলো একটু ভাঁজ, এগুলো আর কিছুই না। যে পর্বত শ্রেণীগুলো আমরা দেখি সেগুলো শুধুমাত্র পাললিক শিলার ভাঁজ। সুতরাং প্রথমে সৃষ্টি হয়েছে তিব্বত, তারপরে সৃষ্টি হয়েছে ট্রান্স হিমালয়। সুতরাং আমরা বলতেই পারি যখন ট্রান্স হিমালয় সৃষ্টি হচ্ছিল, চাপ দিচ্ছিল, চাপের ফলে কি তিব্বতের কোনো একটা অঞ্চল জুড়ে একটা ফাটল সৃষ্টি হয়েছিল। সেই ফাটলটাকে কি বলা হয়, সেই ফাটলটাকে বলা হয় ITSZ, তার মানে ইন্দো ট্রান্সপো সুচার জোন। তাহলে আমরা বলতে পারি যে তিব্বত এবং ট্রান্স হিমালয়ের মাঝে একটি সুচার জোন বর্তমান। এটি কি, এটি ওয়ান টাইপ অফ ফল্ট লাইন। এটাই কি বলা হয়, এটাকে বলা হয় ITSZ। তার মানে বাংলাতে বলা হয় ইন্দো সাংপো সুচার জোন। গেল একটা। 2 নম্বরে আছে কি, যখন ট্রান্স হিমালয় ফরমেশন হয়ে গেল, তখন সৃষ্টি হচ্ছে কি উচ্চ হিমালয়। কারণ এই নরম আছে, তুলতুলে যে ফ্লেক্সিবল আছে, এর মধ্যে এর মধ্যে ফাটল আসার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং ফাটল আসবে কোথায় না, এই দুইয়ের মাঝখানে, এই দুইয়ের যদি দুই দিক থেকে চাপ দাও, মাঝখানে ভাঁজ বা ফাটল সৃষ্টি হবে। সুতরাং ফাটল মাঝ বরাবর সৃষ্টি হবে, বা ট্রান্স হিমালয়ের কোনো অঞ্চল বরাবর সেই ফাটল সৃষ্টি হবে। সুতরাং ট্রান্স হিমালয়ে যে ফাটল সৃষ্টি হবে সেটির নাম হবে কি, মেইন সেন্ট্রাল থার্স্ট, এটাকে ইংরেজিতে বলা হয় MCT। এরকম ভারতে অনেক ট্রাস্ট আছে কিন্তু, ডেকান ট্রাপে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, রাজমহলে আছে, ঠিক আছে, বিহারে আছে যেখানে ভূমিকম্প হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম ট্রাস্ট আছে। ট্রাস্ট তো পড়বেই, রিজিড যে সমস্ত অঞ্চলগুলো আছে বা শক্ত যে সমস্ত অঞ্চলগুলো আছে, সেই সমস্ত অঞ্চলগুলোতে পার্শ্বচাপের ফলে কি হবে, সেখানে পড়বেই। তাহলে এটা হলো কি MCT, মেন সেন্ট্রাল থার্স্ট। ঠিক সেম একই ওয়েতে উচ্চ হিমালয় এবং মধ্য হিমালয়, তার মানে উচ্চ হিমালয় ফর্মড হয়ে গেছে এবং মধ্য হিমালয় এবার সৃষ্টি হবে। তাহলে উচ্চ এবং মধ্য হিমালয়ের মাঝখানেও একটি কিন্তু থ্রাস্ট লাইন কিন্তু এভাবে থাকবে। এটার নাম কি, এটাকে বলা হয় মেইন বাউন্ডারি ফল্ট। কি, এন বাউন্ডারি ফল্ট, MBF, মনে রাখবে। মেইন বাউন্ডারি ফল্ট কার মধ্যে আছে, মধ্য হিমালয় এবং উচ্চ হিমালয়। লাস্ট আছে কি তোমার, লাস্ট দেখো আছে মধ্য হিমালয়, আচ্ছা বৃহৎ হিমালয়। আচ্ছা দেখো এটা, এটা মেবি কোথাও হয়তো ভুল হচ্ছে, আমাদের এটা ভুল হচ্ছে, দেখো ছবিতেই ভুল আছে। একটু সংশোধন করে নাও, এখানটা একটু সংশোধন করে নাও, কারণ এটা অবশিষ্ট থেকে যাচ্ছে, এটা একটা করে এগিয়ে যাবে।
দেখো আমি আরেকবার করে দিচ্ছি, এটা এক্সট্রিমলি সরি, ছবিটা একটু গন্ডগোল হয়েছে, আমি এটা আবার করে দিচ্ছি, ঠিক আছে? দেখো এটা এই কালিতেই করি। এখানে তিব্বত আছে, তো এইখানে আছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আহ এটা উচ্চ হিমালয়, এটা লেজার হিমালয়, এইভাবে করো না, ছবিটা এইভাবে করো না, ঠিক আছে? এটা তিব্বত, আমার একটু বলাতে ভুল হয়েছে, তিব্বত। এটা ট্রান্স, নামগুলো একই থাকবে, শুধু জায়গাগুলো ট্রান্স। হুম, একটু ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এটা উচ্চ, একটু, এটা হচ্ছে কি মধ্য, এটা হচ্ছে শিবালিক, আর এই দিকটা আছে কি তোমার বৃহৎ সমভূমি। হুম, যেটা বলছিলাম দেখো আগের বারে ভুলটা কোথায় হয়েছিল, আগেরবারে বললাম যে তিব্বত এবং ট্রান্সের মধ্যে বললাম, ঠিক আছে? এটা যেহেতু ভুল করেছিলাম, এটা তোমরা এটা কারেকশন করো না, বারবার বলছি এটা কারেকশন করে নাও, এটা মাথা থেকে আউট করে দাও, এরকম হয়। তিব্বত আর এটা 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 সম্পূর্ণ ভুল আমি বলেছিলাম, ঠিক আছে? দেখো তাহলে তিব্বত এবং ট্রান্স যেটা আছে এটা আমি যাচ্ছি না, যেহেতু তিব্বত এবং ট্রান্স এটা হিমালয় করবে, একই আমার রেঞ্জের অন্তর্গত, সেজন্য কি হবে ট্রান্স হিমালয়, কারণ ট্রান্স হিমালয় এবং তিব্বত একই সময় সৃষ্টি হয়েছে, ট্রান্স এবং তিব্বত একই সময় সৃষ্টি হয়েছে, সেই জন্য কি হবে ট্রান্স হিমালয় এবং উচ্চ হিমালয়ের মাঝখানে, ট্রান্স হিমালয় মানে তিব্বতীয় যে হিমালয় এবং উচ্চ হিমালয়ের মাঝখানে যে ফলটা থাকবে সেটাকে আমরা বলবো আইটি এস জেড। হ্যাঁ ঠিক, ঠিক আছে সুমন, ঠিক আছে। তাহলে থাকবে এটা কি, এটা আইটি এস জেড, যেটা সিন্ধু সাংপো সূচার্জন যেটাকে বলা হয়, বাংলাতে কি বলা হয় এটাকে, বাংলাতে বলা হয় সিন্ধু সাংপো সূচার, সিন্ধু সাংপো সূচার। এবং দেখো এই যে উচ্চ হিমালয় এবং মধ্য হিমালয়ের মাঝে কে থাকবে, বা গ্রেটার হিমালয় বা মিডল হিমালয়ের মধ্যে থাকবে এমসিটি, মেন সেন্ট্রাল থাস, সবসময় সেন্ট্রাল মনে রাখবে উচ্চ হিমালয় মধ্য হিমালয়, এমসিটি, এটাকে বলা হয় কি মেন সেন্ট্রাল থাস্ট। এবং মধ্য এবং শিবালিক যেটা আছে, মধ্য এবং শিবালিকের মাঝখানেও একটি থ্রাস্ট লাইন থাকবে বা চ্যুতি রেখা যুক্ত অঞ্চল থাকবে, সেটাকে কি বলা হচ্ছে, মধ্য এবং শিবালিকের মাঝখানে যেটা থাকবে সেটাকে বলছে মেন বাউন্ডারি ফল্ট। এবং কি এখানেও একটা থাকবে শিবালিক এবং যে বৃহৎ সমভূমি, শিবালিক এবং যে প্লেন আছে, শিবালিক এবং প্লেনের মাঝখানেও একটি ফ্রন্ট লাইন থাকবে, সেটির নাম হচ্ছে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। কি, এটার নাম হচ্ছে এইচ এফ এফ, অথবা হচ্ছে কি তোমার জি বি এফ। এইচ এফ এফ মানে হচ্ছে গিয়ে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট, বা এটাকে বলা হয় জিবিএফ, তার মানে হচ্ছে গ্রেট, ইংরেজিতে লিখছি গ্রেট বাউন্ডারি ফল্ট, এটা হচ্ছে মেন। তাহলে আরেকবার আমি বলে দিলাম এটা, যে ট্রান্স হিমালয় এবং উচ্চ হিমালয়ের মাঝখানে আছে আইটিএস জেড সিন্ধু সাংপো সূচার, এবং উচ্চ এবং মধ্যের মাঝে আছে এমসিটি মেন সেন্ট্রাল থাস্ট, মধ্য এবং শিবালিকের মাঝে আছে কি এমবিএফ, এবং শিবালিক এবং বৃহৎ যে সমভূমি তার মধ্যে আছে জিবিএফ। এছাড়া আরো ছোট ছোট অনেক কিন্তু তোমার এইরকম সূচার জোন যেটা আমাদের প্লেন এরিয়াতেও আছে, আমি কি বললাম রাজমহল যে আমাদের যে পাহাড় ছোটনাগপুর প্লেটু সেখানেও আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও আছে, আবার আরাবলির দিকটাতেও কিন্তু ফল্ট লাইন আছে। এই যে ফল্ট লাইন গুলো আমার যে থাকছে, এই ফল্ট লাইন গুলো থাকার জন্য আমাদের বিভিন্ন সময়ে দেখবে বিভিন্ন জায়গাতে কিন্তু ভূমিকম্প হয়, ঠিক আছে? কারণ ফল্ট লাইন হচ্ছে কি এনার্জি যে রিলিজ, সেই এনার্জি রিলিজ গুলো সেই ফল্ট লাইন থেকে কিন্তু হয়ে থাকে। আচ্ছা এটা গেল তোমার, আমি বললাম যে থ্রাস্ট যে সমস্ত লাইন গুলো আছে সেই থ্রাস্ট লাইন গুলো, ঠিক আছে? এইবারে দেখো আমরা কোথায় ছিলাম, না আমরা ছিলাম এখানটায় ছিলাম, এই যে আমরা বলছিলাম যে আজকে কারাকোরাম যে রেঞ্জ, সেই কারাকোরাম রেঞ্জটা আমরা পড়বো, একটু পড়ে নিই কারাকোরাম রেঞ্জটা, হয়ে যাবে এখনই। দেখো কারাকোরাম রেঞ্জের আমরা কি কি পড়বো, না কারাকোরাম রেঞ্জে কি কি গ্লেসিয়ার আছে,
কি কি পিকস আছে এবং উল্লেখযোগ্য যদি কিছু আছে কিনা সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা কারাকোরাম রেঞ্জের আমাদের ইন্ডিয়ার একটা আমরা ছবি করে নিয়েছি, যে ভারতের যে তোমার হচ্ছে হেড, সেই হেডের আমরা কিন্তু ছবি করেছি। মানে দেখছি এটা জম্মু এবং কাশ্মীর, এদিকটা হচ্ছে লাদাখ, এখানে আছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, এখন আমরা কি পড়বো? পড়বো কারাকোরাম পর্বত শ্রেণী। কারাকোরাম কার অংশ? ট্রান্স হিমালয় অংশ। মেন মেন যেগুলো সেগুলো পড়বো। কারাকোরাম পর্বত শ্রেণী, কারাকোরাম আমরা জানি যে কারাকোরাম পর্বত শ্রেণীর মেন মেন যদি কিছু পিক আছে, কি কি পিক আছে? কেটু আছে, তারপরে হচ্ছে কি তোমার গসের গ্রুম আছে, গসের গ্রুম 1 আছে, গসের গ্রুম 2 আছে। ঠিক আছে, মেন মেন যে পিক গুলো আছে সেই পিক গুলো দেখো, অক্সাই চিন আছে, নুব্রা ভ্যালি আছে, দেউসাই সমভূমি আছে। ঠিক আছে, মানে এগুলো সমভূমি। আবার কিছু কিছু গ্লেসিয়ার আছে, হিসপার, বিয়াফো, ওয়াল্টোরা, সিয়াচেন, এগুলো বেশি কিছু জানার দরকার নেই, যেগুলো মেন। আমি এটুকুই বলছি যে দেখো কিভাবে পড়তে হবে। ভারতের ভূগোল যখন নেক্সট পড়বে, পড়াটাকে এইভাবে পড়ো, কিন্তু তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না, ছবি এঁকে এইভাবে পড়বে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবেই পড়েছি। কারাকোরাম যে পর্বতশ্রেণী আমরা জানি, কারাকোরাম পর্বতশ্রেণী ঠিক এইভাবে, এইভাবে ঠিক আমরা যদি ধরে নিই পর্বতশ্রেণীটা এইভাবে লাইন বরাবর চলে গেছে। এবার একটা তো লাইন বরাবর এটা যায় না, বিভিন্ন জায়গায় এঁকে বেঁকে যায়। ঠিক আছে, এবার দেখো আমি কি বলছি, ঠিক এরকম জায়গাতে আমি এক্সাক্ট লোকেশন বলতে হচ্ছে, এরকম জায়গাতে একটি পিক আছে, এই পিকটির নাম হচ্ছে কেটু। কেটু তোমরা সবাই জানো, ঠিক আছে, কেটু বা গডউইন অস্টিন বা কেটু। তাহলে এটাকে বলা, এখানে বলা হচ্ছে, আমি 1 দিলাম, এটা হচ্ছে কেটু। ঠিক এর, ঠিক এই যে কেটু, কেটুর থেকে ঠিক একটু সামনের দিকে যাবে, ঠিক পূর্ব দিকে, এই একটু ফাঁকা জায়গা রাখবে, এখানে এখানে একটা দেবে, এখানে একটা দেবে। এটা 1, এটা 2 এবং 3। ঠিক আছে, তাহলে 1-এ কি লিখবে? 1-এ হচ্ছে কেটু লিখবে। 2-এ কি লিখবে? 2-এ লিখবে গসের গ্রুম বা গ্রাসের ব্রুম। কি আছে? গ্রাসের ব্রুম যে আছে, বা গ্রুমও কিছু কিছু বইয়ে লেখা থাকে, এটা গ্রাসের ব্রুম 1, এবং 3 না হচ্ছে গ্রাসের ব্রুম 2। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, এখানে আছে কেটু। এক সময় কেটু হচ্ছে কি ভারতের কি ছিল? উচ্চতম পর্বত শৃঙ্গ ছিল। এখন যদি বলে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কি, কাঞ্চনজঙ্ঘা করবে। ঠিক আছে, প্রপারলি সেটা হচ্ছে কি তোমার ইন্ডিয়াতেই পড়বে। তাহলে কি বললাম, এখানে আছে গিয়ে কেটু, এখানে গাছের গ্রুম হচ্ছে গিয়ে 1, এখানে গাছের গ্রুম আছে গিয়ে 2। হয়েছে। এখন মাঝখানে দেখো আর কিছু সেরকম ভাবে কিন্তু এখানে পড়ার দরকার নেই। মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ না এখানে? এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাতেই তোমার আছে গিয়ে সিয়াচেন গ্লেসিয়ার। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এখানে কি আছে? এখানে আছে কি তোমার সিয়াচেন গ্লেসিয়ার। কি আছে? আমরা জানি যে কারাকোরাম রেঞ্জের ভারতের সব থেকে দীর্ঘতম গ্লেসিয়ার সিয়াচেন হিমবাহ এখানেই অবস্থিত। আবার সিয়াচেন যে গ্লেসিয়ার, সেটা হচ্ছে কি হাইয়েস্ট ব্যাটেল গ্রাউন্ড অফ কিন্তু ওয়ার্ল্ড, মানে সব থেকে উচ্চতম সেনাবাহিনীর ক্ষেত্র কিন্তু এই যে সিয়াচেন হিমবাহ। ভারতীয় তোমার হচ্ছে গিয়ে সেনাবাহিনীরা কিন্তু সেখানে কিন্তু থাকেন। ঠিক আছে, তাহলে সিয়াচেন হিমবাহ 76 কিলোমিটার, এটা দৈর্ঘ্য 76 কিলোমিটার। তাহলে দেখো সিয়াচেন হিমবাহ কোথায় আছে? ঠিক এখানে আছে। ঠিক এই যে কেটু আমি করেছি, কেটুর ঠিক পশ্চিমে এখানটায় একটি হিমবাহ আছে, সেটির নাম হচ্ছে হিসপার। কি বলছি? সেটির নাম হচ্ছে হিসপার, আমি এটা লিখে দিচ্ছি, সেটির নাম হিসপার। হিসপারের ঠিক নিচেই, হিসপারের ঠিক নিচেই আছে আরেকটি গ্লেসিয়ার, সেটির নাম হচ্ছে বিয়াফো। দেখো কত সুন্দরভাবে হবে, বিয়াফো। বিয়াফোর ঠিক নিচেই আরেকটি গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ারটির নাম হচ্ছে বালটোরা। কি বলছি? বালটোরা। হয়েছে। তাহলে মেন মেন দেখো কিন্তু হয়ে গেল। ঠিক আছে, কারাকোরাম রেঞ্জের প্রধান কেটু, গাছের গ্রুম 1, গাছের গ্রুম 2। যদি বলা হয় কারাকোরাম রেঞ্জের উচ্চতম পর্বত শৃঙ্গ কি, না কেটু। কারাকোরাম রেঞ্জের উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে কি কেটু। ঠিক আছে, আবার যদি তুমি বালতোরো গ্লেসিয়ারের ঠিক একটু নিচের দিকে চলে আসো, একটু নিচের দিকে চলে আসো, ঠিক আছে, বা একটু তোমার চলে আসো তোমার
পশ্চিমের দিকে, সেখানে আরেকটি কিন্তু তোমরা পর্বত শৃঙ্গ দেখতে পাবে, সেটির নাম হচ্ছে কি, তাহলে দেখো কত সুন্দরভাবে হচ্ছে, সেটির নাম হচ্ছে কি, ব্রড পিক। ব্রড পিক, সেটির নাম কি হচ্ছে, সেটির নাম হচ্ছে ব্রড পিক। তাহলে দেখো কি কি পেলাম আমরা, কেটু পেলাম, গাছে এটা হচ্ছে কি 4, তাহলে পিক পেলাম, মেন মেন কি, কেটু পেলাম, গসের গ্রুম 1 পেলাম, গসের গ্রুম 3 পেলাম, এবং ব্রড পিক পেলাম। ঠিক আছে, এখানে কি কি গ্লেসিয়ার আমরা পেলাম, এখানে একটা গ্লেসিয়ার পেলাম, এটার নাম কি সিয়াচেন, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্যাটেলফিল্ড, সিয়াচেন গ্লেসিয়ার, যেটি ভারতের দীর্ঘতম গ্লেসিয়ার। এছাড়া কি কি গ্লেসিয়ার পেলাম, বিয়াফো পেলাম, পালতোরা পেলাম, এবং ব্রড পিক, সে ব্রড পিক আমরা সরি, যে পর্বত শৃঙ্গ সেটা আমরা পেয়েছি। ঠিক আছে, এইবারে দেখো এখানে হিসপার, সরি এটা বিয়াফো, এটা বালতোর, এবং এদিকে হিসপার, এই কটি আমরা কিন্তু হিমবাহ, আরো হিমবাহ আছে কিন্তু এগুলো হচ্ছে মেন হয়েছে। এখানে আরো দুটি জিনিস আছে, সেটি হচ্ছে কি তোমার নুব্রা ভ্যালি এবং দেউসাই সমভূমি। দেখো এই যে তোমার এখানে দুই গাছের ব্রুম 1 আছে এবং গাছের ব্রুম 2 আছে, এই যে পুরো অঞ্চলটা, এই অঞ্চলটাকে যদি আমি হাইলাইট করে দিই, এই অঞ্চলটা যেটা দেখছো, এই অঞ্চলটা, এটা চীন অধিকৃত। 1962 সালে যখন ভারত এবং চীনের যুদ্ধ হয়, তার মানে 1962 সালে এটি ভারতের ছিল। 1962 সালের পর যখন ভারত এবং চীনের যুদ্ধ হয়, তখন এই যে অংশটি এটি চীনের কাছে চলে যায়, চীন অধিগ্রহণ করে নেয়, আগ্রাসী মনোভাবনী। এটাকে কি বলা হচ্ছে, এই যে জায়গাটা, এটাকে বলা হয় অক্সাই চীন। কি বলছে, অক্সাই, অক্সাই চীন হয়েছে। এই যে অক্সাই চীন যে প্লেন আছে, প্লেন কিন্তু ওয়ান টাইপ, এই যে অক্সাই চীন জায়গাটা আছে, সেই জায়গাটার ঠিক নিচেই, ঠিক আছে, ঠিক নিচেই কি আছে, ঠিক নিচেই এই যে তোমার এইখানটাতে পাশটা দিয়ে, এখানেই তোমার একটি অংশ পাবে, এইটির নাম হচ্ছে কি তোমার একটি ভ্যালি পাবে, একটি উপত্যকা পাবে, কারণ এদিকেও পর্বত আছে, এদিকে উচ্চভূমি আছে। এই যে মাঝখানের যে আমরা ভ্যালিটা পাচ্ছি, এই যে তোমার মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে নুব্রা ভ্যালি। কি, নুব্রা, নুব্রা ভ্যালি বা নুব্রা উপত্যকা হয়েছে। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে না, কিন্তু আমি বোঝার জন্য করছি যে অক্সাই চীনের ঠিক নিচেই আছে নুব্রা ভ্যালি। ঠিক আছে, এইখানের মাঝখানের যে এটি সরি এই দিকের যে ফাঁকা অংশটা দেখছো, এই যে তোমার মাথাটা, এখানের হেডটা, এখানে একটি সমভূমি আছে, একটি সমভূমি প্লেন এরিয়া আছে, একটি প্লেন এরিয়া আছে। এই প্লেন এরিয়াটির নাম হচ্ছে দেউসাই সমভূমি। কি, দেউসাই, দেউসাই সমভূমি হয়েছে। বাস, এটার কারাকোরাম আমরা শেষ। কি বলছি, হুম হুম হুম, ছোটার সময়টা আছে, দিকতে আছে, আমি বলছি দাঁড়া। তাহলে দেখো কোথায় ছিলাম, কারাকোরাম, তাই তো? তাহলে কি কি পড়লাম আমরা কারাকোরামে, পড়লাম কিছু পিক, গুরুত্বপূর্ণ কিছু পিক পড়লাম, এবং তার সাথে কিছু হিমবাহ পড়লাম, তার সাথে কিছু সমভূমি পড়লাম। এখানে সুমন জিজ্ঞাসা করেছো সোডা সময়, সোডা সময়টা আর এই উত্তর দিকে, এটা বেশিরভাগটাই তোমার চলে গেছে চীন পাকিস্তানের দিকে, এইখানে সোডা সময় পড়বে, এরকম জায়গাতে সোডা সময় পড়বে। ঠিক আছে, তাহলে দেখো মেন মেন যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে নুব্রা ভ্যালি, অক্সাই চীন, দেউসাই সমভূমি বা সোডা সমভূমি বলতে পারো, তার সাথে হচ্ছে কেটু, গাছের রুম 1, গাছের রুম 2, সিয়াচেন, সামথিং সামথিং। এখন এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, তাই তো, এটাই তো বিষয়, যে কারাকোরাম রেঞ্জ থেকে কি কোশ্চেন আসতে পারে। না, কারাকোরাম রেঞ্জ থেকে কোশ্চেন আসতে পারে, দেখো ফোকাসিং এর সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ফোকাস হচ্ছে না, না ঠিকঠাক, দাঁড়া একটু দাঁড়া। এবার ঠিক আছে। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, না এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোন হিমবাহের নাম উল্লেখ করে দিল, বলতে পারে এই হিমবাহটা কোন তোমার হচ্ছে গিয়ে
রেঞ্জে অবস্থিত। বা কোন একটা পিকের কথা মেনশন করে দিল, বললো এই পিকটা কোন রেঞ্জে অবস্থিত। বা এখানে আরেকটা জিনিস পড়তে পারে বা বলতে পারে যে এই যে রেঞ্জ গুলো হচ্ছে কারাকোরাম বলো, জাসকার বলো, তারপর হচ্ছে গিয়ে লাদাখ বলো, এই রেঞ্জ গুলোর যে উচ্চতম যে সমস্ত পর্বত শৃঙ্গগুলো আছে সেগুলো। বা এর সাথে সাথে বিভিন্ন কিছু উল্লেখযোগ্য কিছু ক্যারেক্টারিস্টিক আছে কিনা, যেগুলো আমরা পরে দেখবো যখন লাদাখ পড়বো বা কৈলাস পর্বত পড়বো, সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু দিতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আরেকটা কি করব? আরেকটা করব সুজন? সুজন তো এই আসলো। থাকবে? হ্যাঁ, আজ হলো গুলিয়ে। আচ্ছা, এইগুলো যেইভাবে করাচ্ছি সেইভাবে কিন্তু তোমরা নোটস গুলো বানিয়ে নেবে, এগুলোর আমি পিডিএফ অলরেডি দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, এই যে আজকে কারাকোরাম রেঞ্জ পর্যন্ত হলো, পরের দিন আমরা লাদাখ জাসকর এবং টোটাল যে এন্টায়ার হিমালয়টা আছে, হিমালয়ের যে ডিভিশন গুলো আছে, সে টোটাল এন্টায়ার হিমালয়ের যত কিছু যত রকম ভাবে তোমার পড়া যায়, আমরা সেইভাবে কিন্তু ট্রাই করব, যাতে পরীক্ষাতে কোথাও কোশ্চেন না আটকায়। ঠিক আছে?